This call is now being recorded. This call is now taking notes. আচ্ছা, আপনাদের লাস্ট যে ক্লাস হয়েছে সেখানে আমরা যে টপিকগুলো এখনো পর্যন্ত কমপ্লিট করেছি তার মধ্যে ছিল আপনাদের সেল ডিভিশন, বায়োমলিকিউলস, তার সঙ্গে সঙ্গে আমরা নেক্সট যে টপিক দেখেছিলাম সেটা ছিল আমাদের জেনেটিক্স, এবং তার সঙ্গে রিলেট করে আমরা এভলিউশন আর অ্যাডাপ্টেশন এতটা পর্যন্ত পার্ট দেখেছিলাম। এবার আমাদের নেক্সট আমরা সমস্ত টপিকই করব, কিন্তু যে টপিকগুলো থেকে আমাদের প্রশ্ন বেশি হয় আমরা সেই জায়গাগুলোকে আগে করছি। তো যদি আমরা পরবর্তী ইম্পর্টেন্ট টপিকগুলি আপনাদের হিউম্যান ফিজিওলজির একটা পার্ট থাকে। তো এই যে ফিজিওলজির পার্ট, সেই ফিজিওলজির মধ্যে টোটাল আমরা 8টা চ্যাপ্টার দেখতে পাই। সেটা আপনারা যে কোনো এক্সামই দেন না কেন, আপনাদের যদি হিউম্যান ফিজিওলজি টপিক বলা হয় তো তার মধ্যে 8টা সিস্টেম সম্পর্কে আমাদেরকে জানতে হয়। কি কি সিস্টেম সেটা? ধরুন প্রথম থাকে হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের পরিপাকতন্ত্র। সেকেন্ড হচ্ছে আমাদের সংবহন তন্ত্র, যেটাকে আমরা বলে থাকি সার্কুলেটরি সিস্টেম। থার্ড আমরা যেটাকে দেখে থাকি সেটা হচ্ছে আমাদের যে শ্বসন তন্ত্র বলতে পারি আমরা, অর্থাৎ রেসপিরেটরি সিস্টেম। ফোর্থ আমরা যে চ্যাপ্টারটাকে দেখি হিউম্যান ফিজিওলজির আন্ডারে সেটা হচ্ছে রেচন তন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম। নেক্সট আমরা দেখি কি না আমাদের যে কঙ্কাল তন্ত্র বা স্কেলিটাল সিস্টেম। সিক্স যে চ্যাপ্টার আমরা দেখি সেটা হচ্ছে আমাদের জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবং পরবর্তীতে আমরা যে চ্যাপ্টারটা দেখি সেটা হচ্ছে কি না এক হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, আর 8 নম্বর লাস্ট টপিক হচ্ছে কি আমাদের অনাক্রম্যতন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম। সরি, অনাক্রম্য তন্ত্র নয়, সেটা তো ইমিউনোলজি পার্ট হচ্ছে আমাদের, যেটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি অন্তঃক্ষরা তন্ত্র, যার মধ্যে বিভিন্ন হরমোনস সম্পর্কে আমরা ডিসকাস করি। তো আজকে এই যে 8টা সিস্টেম আমরা আজকে হিউম্যান ফিজিওলজি শুরু করছি, মানে আমাদের পরপর বেশ কয়েকটা ক্লাসে এই রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা পরপর করে শেষ করে ফেলবো। তো আমার আজকে আলোচনার যে বিষয়টা রয়েছে, যেটা জুলজির মধ্যে আপনাদের টপিকটাকে আলাদা করে উল্লেখ করাও রয়েছে, সেটা হচ্ছে আপনাদের যে কঙ্কাল তন্ত্র বা স্কেলিটাল সিস্টেম। তো এই কঙ্কাল তন্ত্র বা স্কেলিটাল সিস্টেম সম্পর্কে পড়তে গেলে সবার প্রথম আমাদেরকে বুঝতে হবে যে আমরা চলন অর্থাৎ লোকোমোশন বলতে কি বুঝি এবং গমন অর্থাৎ মুভমেন্ট বলতে কি বুঝি। মনে রাখবেন, যখন আমরা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থেকে, আপনি এক জায়গায় বসে আছেন, বসে থেকে নিজের হাত পা নাড়াচ্ছেন বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছেন, তো এই একটা নির্দিষ্ট জায়গায় বসে থেকে যখন আমরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করি তখন সেই প্রসেসটাকে আমরা বলে থাকি হচ্ছে চলন বা লোকোমোশন। তাহলে প্রথম টপিক যেটা রয়েছে আমাদের চলন বা লোকোমোশন, সেটা কি জিনিস না একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থেকে যখন আমরা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করব তখন সেই প্রসেসটাকে আমরা বলবো চলন বা লোকোমোশন। উল্টো দিকে যদি আমি প্রশ্ন করি যে গমন বা মুভমেন্ট বলতে আমরা কি বুঝি, সেক্ষেত্রে মনে রাখবেন যে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন নয়, সেই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন আমরা স্থান পরিবর্তন করব, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাব তখন সেই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে গমন বা হচ্ছে মুভমেন্ট। তার মানে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনটা হচ্ছে চলন বা লোকোমোশন, কিন্তু সেই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন আমরা স্থান পরিবর্তন করছি তখন সেই প্রসিডিউরটাকে বলা হচ্ছে গমন বা মুভমেন্ট। এবার প্রশ্ন হচ্ছে চলন এবং গমন দুটো বিষয়ই তো আমরা বুঝলাম, কিন্তু এই চলন বা গমন কেন হবে, অর্থাৎ এই চলন এবং গমনের হচ্ছে কি গুরুত্ব অর্থাৎ ইম্পর্টেন্স কোন জায়গায় রয়েছে
সেটাকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো যদি আমরা চলন এবং গমনের গুরুত্বে আসি, সবার প্রথম গুরুত্ব কি? না, প্রথম গুরুত্ব হচ্ছে যে জীবকে যখন খাদ্যের সন্ধান করতে হয়, অর্থাৎ নিজের খাবারকে পাওয়ার জন্য তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেও হচ্ছে বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতেও হচ্ছে, অর্থাৎ চলন গমনের প্রথম প্রয়োজনীয়তা হচ্ছে খাদ্যের সন্ধান, মানে আমরা বলতে পারি হচ্ছে ফর ফুড। ঠিক আছে, খাদ্যের জন্য প্রথমত কি হচ্ছে না চলন গমন হচ্ছে। দ্বিতীয় কিসের জন্য চলন গমন হয়? সেটা হচ্ছে কেউ আশ্রয়ের সন্ধানে যদি যায়, অর্থাৎ যদি আমরা বলি হচ্ছে ফর শেল্টার, সেই আশ্রয়ের সন্ধানেও কি দেখা যায় না চলন গমন হতে দেখা যায়। তাহলে এক হচ্ছে ফুডের জন্য, সেকেন্ড হচ্ছে আশ্রয় অর্থাৎ শেল্টারের জন্য। থার্ড বিষয় হচ্ছে যখন জীব প্রতিকূল পরিবেশের থেকে আত্মরক্ষা করতে চায়, অর্থাৎ যে পরিবেশটাতে সে থাকছে সেই পরিবেশটা যদি তার পক্ষে অনুকূল না হয়, ঠিকঠাক না হয়, তখন সেই পরিবেশের হাত থেকে আত্মরক্ষা করার জন্য কি করছে না জীব চলন গমনের পথে যায়। অর্থাৎ আমাদের যে অ্যাডভার্স কন্ডিশন রয়েছে, এনভায়রনমেন্টের যে অ্যাডভার্স কন্ডিশন রয়েছে, সেই অ্যাডভার্স কন্ডিশনের হাত থেকে রক্ষা করার জন্য এরা কি করছে না চলন গমনের পথে হাঁটছে। এবং ফাইনালি যে কারণটার জন্য জীব চলন গমন করছে সেটা হচ্ছে অন্য জীবের হাত থেকে আত্মরক্ষা, অর্থাৎ অন্য কোনো জীবকে অ্যাটাক করতে আসছে সেই সময় তার হাত থেকে যে আত্মরক্ষা করছে অর্থাৎ প্রোটেকশন। এই যে চারটে বিষয়, ফুড, শেল্টার, অ্যাডভার্স কন্ডিশন এবং হচ্ছে কি প্রোটেকশন ফ্রম অ্যানাদার অ্যানিমালস, এই চারটে বিষয়ের জন্যই কিন্তু জীব চলন বা গমনের পথে হেঁটে থাকে। তাহলে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন চলন, এবং চলনের মাধ্যমে স্থান পরিবর্তন হচ্ছে গমন। আর এই চলন আর গমনের মানে উদ্দেশ্য বা ইম্পর্টেন্স কোথায় না, এটা হচ্ছে তারা ফুডের জন্য করে থাকছে, সেকেন্ড হচ্ছে কি আশ্রয়ের জন্য করে থাকছে, থার্ড আমরা দেখতে পাচ্ছি যদি প্রতিকূল পরিবেশ হয় সেই অ্যাডভার্স কন্ডিশনের হাত থেকে আত্মরক্ষার জন্য করে থাকছে, এবং ফোর্থ আমরা দেখতে পাচ্ছি নিজেদের সুরক্ষা অর্থাৎ নিজেদের প্রোটেকশনের জন্য কিন্তু এই চলন গমনের পথে জীব হেঁটে থাকে। এবার নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন অর্থাৎ লোকোমোশনটা মেইনলি কার ক্যারেক্টার? প্রাণীর ক্ষেত্রেও আমরা দেখতে পাই, কিন্তু সোললি যদি আমরা বলি এটা উদ্ভিদের ক্যারেক্টার, যে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থেকে উদ্ভিদ নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে চলে, তাই তো? তো সেই যে উদ্ভিদ নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করছে অর্থাৎ চলন করছে, সেই চলনকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। উদ্ভিদের এই যে চলন রয়েছে সেই চলনকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করে থাকি। কি কি? একটাকে আমরা বলে থাকি ট্যাকটিক চলন বা ট্যাকটিক লোকোমোশন, একটা হচ্ছে ট্রপিক চলন এবং আরেকটা হচ্ছে ন্যাস্টিক চলন। কি কি বললাম? ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং আরেকটা হচ্ছে আমাদের ন্যাস্টিক চলন। তো যদি আমরা প্রথম আসি অর্থাৎ আমাদের ট্যাকটিক চলন, সেই ট্যাকটিক চলন জিনিসটা কি না, যখন দেখা যাবে কোনো একটা উদ্দীপকের প্রভাবে জীবের চলন হচ্ছে, অর্থাৎ কোনো একটা উদ্দীপক বা বাইরে থেকে একটা স্টিমিউলিকে আমি দিচ্ছি, সেই স্টিমিউলি থাকলে চলন হবে, স্টিমিউলি বা প্রভাবকটা না থাকলে চলন হবে না। এই বাইরে থেকে যখন উপস্থিত কোনো একটা উদ্দীপকের প্রভাবে চলন হয় তখন সেই প্রকার চলনকে আমরা কি চলন বলে থাকি না ট্যাকটিক চলন বলে থাকি। অর্থাৎ ট্যাকটিক চলন মানে হচ্ছে কোনো একটা উদ্দীপকের প্রভাবে চলন, উদ্দীপকের উপস্থিতি দ্বারা চলনটা নিয়ন্ত্রিত হচ্ছে। এবার এই যে উদ্দীপকের প্রভাবে ট্যাকটিক চলন নিয়ন্ত্রিত হচ্ছে, সেই উদ্দীপকটা হতে পারে আমাদের আলো অর্থাৎ লাইট, হতে পারে সেই উদ্দীপকটা হচ্ছে কেমিক্যাল মানে হচ্ছে রাসায়নিক, এবং হতে পারে সেই উদ্দীপকটা হচ্ছে কি টেম্পারেচার। তো যদি এই উদ্দীপকটা আলো হয়ে থাকে, লাইট হয়ে থাকে, তখন সেই চলনটাকে আমরা বলবো হচ্ছে ফটোট্যাকটিক চলন। তাহলে ফটোট্যাকটিক চলন কি না, যদি দেখা যায় যে উদ্দীপকটা কি আলো অর্থাৎ লাইট, তখন সেই চলনটাকে আমরা বলছি ফটোট্যাকটিক চলন। যদি দেখা যায় যে উদ্দীপকটা আলো নয়, উদ্দীপকটা কোনো রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল, তখন সেই চলনটাকে আমরা বলবো কি, সেই চলনটাকে আমরা বলবো হচ্ছে কেমোট্যাকটিক চলন। তাহলে উদ্দীপকটা যদি আলো হয় সেটা ফটোট্যাকটিক চলন, আর উদ্দীপকটা যদি কোনো কেমিক্যাল হয় সেটাকে আমরা বলছি কেমোট্যাকটিক চলন।
ঠিক একই রকম ভাবে যদি টেম্পারেচার নামক উদ্দীপকের প্রভাবে চলন হয়, তখন সেই প্রকার চলনকে বা সেই প্রকার ট্যাকটিক চলনকে আমরা বলবো থার্মোট্যাকটিক চলন। ঠিক আছে, তাহলে উদ্দীপকের প্রেজেন্সের জন্য বা উদ্দীপকের প্রভাবে চলন হলেই সেটা ট্যাকটিক চলন। সেই উদ্দীপকটা যদি আলো হয়, অর্থাৎ আলো নামক উদ্দীপকের প্রভাবে চলন হলে ফটোট্যাকটিক। যদি রাসায়নিক নামক উদ্দীপকের প্রভাবে হয় কেমোট্যাকটিক। আর যদি উষ্ণতা নামক উদ্দীপকের প্রভাবে হয়, তখন সেই চলনকে আমরা কি বলছি? থার্মোট্যাকটিক চলন বলছি। এই হয়ে গেল হচ্ছে আমাদের ট্যাকটিক চলন। এবার ট্যাকটিক চলনের পরে নেক্সট আমাদের যে প্রকার চলন রয়েছে সেই চলনকে আমরা কি বলি? না, ট্যাকটিক চলনের পরবর্তী আমাদের যে চলন রয়েছে সেটাকে আমরা বলে থাকি ট্রপিক চলন। কি বললাম তাহলে? ট্যাকটিক চলনের যে পরবর্তী চলন আমাদের দেখতে পাওয়া যায় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ট্রপিক চলন বা ট্রপিক লোকোমোশন। তো এই ট্রপিক চলন কি? আগেরটা উদ্দীপকের প্রেজেন্সের উপর ডিপেন্ড করছিল, কিন্তু যদি দেখা যায় যে উদ্দীপকের গতিপথ কোন দিকে আছে সেই অনুযায়ী চলনটা নিয়ন্ত্রিত হচ্ছে, তখন সেই প্রকার চলনকে আমরা বলবো হচ্ছে ট্রপিক চলন। তাহলে উদ্দীপকের গতিপথ যারা যদি চলনটা নির্ধারিত হয় নিয়ন্ত্রিত হয়, তাকে আমরা কি বলছি? ট্রপিক চলন বলছি। এই ট্রপিক চলনকেও আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি। কি কি? আলোর গতিপথ অনুযায়ী যদি চলনটা নিয়ন্ত্রিত হয় তাকে বলছি আমরা ফটোট্রপিক। আগেরটার সাথে কিন্তু গোলাবেন না, আগেরটাতে আমরা কি বলেছিলাম? না, আলো নামক উদ্দীপকের প্রভাবে হচ্ছে, অর্থাৎ থাকলে হবে না থাকলে হবে না। কিন্তু ট্রপিকের ক্ষেত্রে শুধু থাকলেই নয়, গতিপথ অনুযায়ী নিয়ন্ত্রিত হচ্ছে, অর্থাৎ আলো কোন দিকে আছে হয় সেই দিকে বা তার উল্টো দিকে বাড়ছে। ঠিক আছে, এটা হচ্ছে ফটোট্রপিক চলন। সেকেন্ড কি রয়েছে? সেকেন্ড আমাদের রয়েছে যেটা, সেটা হচ্ছে জিওট্রপিক চলন। এই জিওট্রপিক চলন কি জিনিস? না, যখন অভিকর্ষের গতিপথ অনুযায়ী ট্রপিক চলনটা নিয়ন্ত্রিত হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে জিওট্রপিক চলন। এবং থার্ড যে প্রকারের চলন আমাদের রয়েছে সেটাকে আমরা বলে থাকি হাইড্রোট্রপিক চলন। এই হাইড্রোট্রপিক চলন কি? না, যখন জলের গতিপথ অনুযায়ী চলনটা নিয়ন্ত্রিত হবে তখন সেটাকে আমরা কি বলবো? না, হাইড্রোট্রপিক চলন বলবো। জলের গতিপথ অনুযায়ী চলন নিয়ন্ত্রিত হলে তাকে আমরা কি বলছি? না, হাইড্রোট্রপিক চলন বলছি। তাহলে আলোর গতিপথ অনুযায়ী নিয়ন্ত্রিত হলে ফটোট্রপিক, অভিকর্ষের গতিপথ অনুযায়ী হলে জিওট্রপিক এবং জলের গতিপথ অনুযায়ী হলে হাইড্রোট্রপিক। এবার এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর দুটো করে ভাগ হয়, একটা হতে পারে পজিটিভ এবং একটা হয় নেগেটিভ, অর্থাৎ পজিটিভ ফটোট্রপিক, নেগেটিভ ফটোট্রপিক, পজিটিভ জিওট্রপিক, নেগেটিভ জিওট্রপিক, পজিটিভ হাইড্রোট্রপিক এবং নেগেটিভ হাইড্রোট্রপিক। কেন এরকম বলা হলো? ধরুন আমি যদি ফটোট্রপিক চলনকে দেখি, অর্থাৎ আলোর গতিপথ অনুযায়ী নিয়ন্ত্রিত হচ্ছে, গাছের যে কাণ্ড সেটা কি হয়? আলোর দিকে বৃদ্ধি পায়, এটাকে আমরা বলছি পজিটিভ ফটোট্রপিক। কিন্তু মূল উল্টো দিকে বৃদ্ধি পাচ্ছে, আলোর উল্টো দিকে বৃদ্ধি পাচ্ছে, ফলে এটাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ফটোট্রপিক। তাহলে দিকে হলে পজিটিভ ফটোট্রপিক এবং উল্টো দিকে হলে নেগেটিভ ফটোট্রপিক। ঠিক একই রকম ভাবে অভিকর্ষ বলটা যে জায়গায় রয়েছে সেই দিকটাতে যদি চলন হয় তাহলে সেটা পজিটিভ জিওট্রপিক, আর উল্টো দিকে হলে নেগেটিভ জিওট্রপিক। উদাহরণ কি? এই উদাহরণটাকে উল্টো করে ভাবুন, যে গাছের যে মূল সেটা অভিকর্ষের দিকে যাচ্ছে, ফলে এটাকে আমরা কি বলছি? না, এটাকে আমরা বলছি হচ্ছে যে পজিটিভ জিওট্রপিক। কিন্তু আমাদের যে গাছের কাণ্ড সেটা উল্টো দিকে বাড়ছে, যেটাকে আমরা বলছি হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। থার্ড যেটা রয়েছে হাইড্রোট্রপিক, তার মধ্যে কি রয়েছে? না, যদি দেখা যায় যে আমাদের গাছের যে মূল সেই মূলটা কি হচ্ছে? না, জলের দিকে, জলটা মাটির দিকে রয়েছে সেদিকে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে পজিটিভ হাইড্রোট্রপিক। আর যদি উল্টো দিকে উঠে আসে কাণ্ড সেটা হচ্ছে কি? নেগেটিভ হাইড্রোট্রপিক। তো এই রকম ডিরেকশনের উপর ভিত্তি করে আমরা পজিটিভ এবং নেগেটিভ এই বিভিন্ন রকম ভাগে কি করতে পারি? না, জিনিসটাকে ডিভাইড করতে পারি। তাহলে ট্যাকটিক চলন হলো, ট্রপিক চলন হলো। এবার থার্ড উদ্ভিদের কি ধরনের চলন দেখা যায়? থার্ড যে চলন দেখা যায় সেটাকে আমরা বলে থাকি ন্যাস্টিক চলন। ঠিক আছে, তো এই ন্যাস্টিক চলনের মধ্যে আমরা কি দেখতে পাবো? না, যদি আমরা ন্যাস্টিক চলন দেখি, প্রথমটার ক্ষেত্রে তো আমরা দেখেছিলাম যে উদ্দীপকের প্রভাবে হচ্ছিল, দ্বিতীয়টা আমরা দেখলাম উদ্দীপকের গতিপথ অনুযায়ী নিয়ন্ত্রিত হচ্ছে। আমাদের যে থার্ড পয়েন্ট রয়েছে ন্যাস্টিক, সেই ন্যাস্টিকটা কি হচ্ছে? না, উদ্দীপকের তীব্রতা বা ইন্টেন্সিটি কতটা রয়েছে
সেই তীব্রতা বা ইন্টেন্সিটির দ্বারা যদি নিয়ন্ত্রিত হয় তাকে আমরা বলবো হচ্ছে ন্যাস্টিক চলন। সেম ভাবে যদি আমরা দেখতে পাই যে আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেটাকে আমরা চাই ন্যাস্টিককে অনেক সময় ন্যাস্টি বলে উল্লেখ করে, ঠিক আছে, NASTY ও লেখে। তো যদি আমরা আলোর প্রভাবে দেখি সেটাকে আমরা বলবো হচ্ছে ফটোন্যাস্টি বা ফটোন্যাস্টিক লোকোমোশন। তাহলে ফটোন্যাস্টি মানে কি, আলোর তীব্রতা অনুযায়ী যদি চলনটা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে ফটোন্যাস্টি। যদি রাসায়নিক অর্থাৎ কেমিক্যালের তীব্রতা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে কি কেমোন্যাস্টি। যদি আমরা দেখতে পাই কি না উষ্ণতার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে কি না থার্মোন্যাস্টি। কি বলছি সেটাকে আমরা বলছি হচ্ছে থার্মোন্যাস্টি। এবং যদি দেখা যায় যে আমরা যে স্পর্শ করছি মানে টাচ বা ঘর্ষণ বা ফ্রিকশন এগুলোর তীব্রতা দ্বারা চলনটা নিয়ন্ত্রিত হচ্ছে সেটাকে আমরা বলবো হচ্ছে সিসমোন্যাস্টি, যেটা আমরা লজ্জাবতী গাছের ক্ষেত্রে দেখতে পাই, ঠিক আছে, সেটাকে আমরা কি বলছি না সিসমোন্যাস্টি চলন বলছি। তাহলে ফটোন্যাস্টি হচ্ছে আলোর তীব্রতা দ্বারা, কেমোন্যাস্টি হচ্ছে রাসায়নিকের তীব্রতা দ্বারা, থার্মোন্যাস্টি হচ্ছে উষ্ণতার তীব্রতা দ্বারা, এবং সিসমোন্যাস্টি যেটা রয়েছে সেটা হচ্ছে টাচ বা ফ্রিকশন এগুলোর তীব্রতা দ্বারা কি হচ্ছে না নিয়ন্ত্রিত হচ্ছে। এই হচ্ছে গাছের যে আমাদের লোকোমোশন রয়েছে অর্থাৎ ট্রপিক, ট্যাকটিক এবং হচ্ছে আমাদের ন্যাস্টিক, সেই তিনটে টাইপের লোকোমোশন আমরা দেখলাম। এবার গাছের ক্ষেত্রে তার মুভমেন্ট দেখা যায় না, মুভমেন্টটা মেইনলি কার ক্ষেত্রে দেখা যায়, মুভমেন্ট মানে একটু আগে বলে দিয়েছি স্থান পরিবর্তন করবে, তো মুভমেন্টটা আমরা মেইনলি দেখতে পাচ্ছি কাদের ক্ষেত্রে না অ্যানিমেলের ক্ষেত্রে। তো সমস্ত অ্যানিমেল সম্পর্কে আমাদের জানতে হয় না, তবে কিছু কিছু অ্যানিমেলের গমনাঙ্গগুলো যেহেতু জিজ্ঞেস করে এই প্রসিডিওরটা আমাদের বুঝতে হবে। যেমন আমরা যদি প্রথম বলি যে অ্যামিবা, তো যদি দেখা যায় যে অ্যামিবার ক্ষেত্রে ঠিক কিরকম ভাবে মুভমেন্টটা হচ্ছে, মনে রাখবেন যে অ্যামিবার বডিটা তো ইরেগুলার শেপের, তো এই ধরলাম আমি হচ্ছে একটা অ্যামিবা। এবার ধরুন অ্যামিবাটা চাইছে যে এই দিকে একটু বেড়ে যাবে, তাহলে এই দিকে বেড়ে যেতে চাইলে কি হবে, এদিক থেকে ওর একটা ক্ষণপথ তৈরি হয়, অর্থাৎ কি তৈরি হচ্ছে না একটা সিউডোপোডিয়া তৈরি হচ্ছে, সিউডোপোডিয়াকে আমরা বলে থাকি ক্ষণপথ। ফলে বডির ভেতরে সাইটোপ্লাজমটা কি করছে ঠেলে এদিকে সরে আসছে, তাহলে এদিকটা সরেলে পেছন দিকটা কি হবে, পেছন দিকটা খালি হয়ে যাবে, ফলে অ্যামিবার এখন নতুন স্ট্রাকচারটা কি হবে নিচের দিকটাতে বেড়ে এসেছে আর উপরের দিকটা যেরকম ছিল সেরকম থাকলো কিন্তু ওই দিক থেকে সরে আসলো। আবার ধরুন অ্যামিবাটা চাইছে এই দিকে সরবে, তাহলে এদিকে সরলে কি হবে এদিক থেকে একটা ক্ষণপথ বার করবে, বার করলে কি হবে এদিক থেকে সাইটোপ্লাজমটা ঠেলে এদিকে আসবে, ফলে নতুন স্ট্রাকচারটা কিরকম হয়ে যাবে না এই যে দিকটা রয়েছে সেই দিকটা তো ভর্তি হলো কিন্তু এই জায়গাটা পেছন দিকটা আর নেইও, কেন এদিক থেকে সাইটোপ্লাজমটা সরে এদিকে চলে গেছে। অর্থাৎ অ্যামিবা যেদিকে গমন করতে চাইছে সেই দিকে নিজের একটা ঘনপথ বা সিউডোপোডিয়া গঠন করছে এবং সেই সিউডোপোডিয়ার সাহায্যে ও কি করছে না মুভ করছে, এটাকেই আমরা বলছি হচ্ছে না অ্যামিবার গমন পদ্ধতি। এবং অ্যামিবার গমনাঙ্গের নামও আমরা বুঝে গেলাম যে ঘনপথ বা সিউডোপোডিয়ার মাধ্যমে অ্যামিবা কি করছে না গমন করছে। এবার অ্যামিবার পরে নেক্সট যদি আমরা দেখি কার ক্ষেত্রে দেখবো না নেক্সট আমরা দেখবো হচ্ছে প্যারামিশিয়ামের গমন। তো যদি আমরা প্যারামিশিয়ামের গমনকে নিয়ে আলোচনা করি তো প্যারামিশিয়ামের গমনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি না প্যারামিশিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে এদের বডিতে মাথার চুলের মতন সূক্ষ্ম সূক্ষ্ম কি থাকে না সিলিয়া থাকে, কি বললাম বডিতে মাথার চুলের মতন সূক্ষ্ম সূক্ষ্ম কি থাকছে না সিলিয়া থাকছে। সেই সিলিয়া দিয়েও কি করে সিলিয়া দিয়ে ও জলের উপর আঘাত করে এবং আমরা যখন সাঁতার কাটি কিভাবে সাঁতার কাটি হাত দিয়ে জলের উপর আঘাত করি এবং জলের উপরে যখন আমরা পেছন দিকে একটা ফোর্স দিই জলও কি করে আমাদেরকে ঠেলে সামনের দিকে রিঅ্যাকশন ফোর্স দিয়ে এগিয়ে দেয়। ঠিক একই রকম ভাবে প্যারামিশিয়ামের ক্ষেত্রেও তারা সিলিয়া দিয়ে জলের উপর আঘাত করে এবং যখন তারা সিলিয়া দিয়ে জলের উপর আঘাত করবে তখন জল কি করে তাদের উপর একটা রিঅ্যাকশন ফোর্স দেয়, ফলে ঠেলে কি করে প্যারামিশিয়ামটাকে সামনের দিকে এগিয়ে দেয়। তাহলে প্যারামিশিয়ামের যে গমনাঙ্গটা আমরা পড়লাম সেই গমনাঙ্গের নাম কি পড়লাম না সেই গমনাঙ্গের নাম আমরা পড়লাম হচ্ছে সিলিয়া। তাহলে আমাদের অ্যামিবার ক্ষেত্রে গমনাঙ্গ ছিল সিউডোপোডিয়া এবং প্যারামিশিয়ামের ক্ষেত্রে যে গমনাঙ্গ রয়েছে সেটা হচ্ছে কি না সিলিয়া। নেক্সট কি রয়েছে
প্যারামিশিয়ামের পরে নেক্সট আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইউগ্লিনা। তো ইউগ্লিনার ক্ষেত্রে এত মাথার চুলের মতন সূক্ষ্ম অংশ থাকে না, কিছু প্রধান স্ট্রাকচার থাকে। কিরকম ধরনের? ঠিক এইরকম ধরনের স্ট্রাকচার আমরা দেখতে পাই, যে মাথার চুলের মতন কিন্তু একটাই থাকছে, লম্বা একটা বা দুটো এরকম স্ট্রাকচার দেখা যায়। তো এই যে স্ট্রাকচার, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্ল্যাজেলা। তার মানে প্যারামিশিয়ামের ক্ষেত্রে গমনাঙ্গকে আমরা বলেছিলাম সিলিয়া, কিন্তু ইউগ্লিনার ক্ষেত্রে সেই গমনাঙ্গটাকে আমরা বলছি হচ্ছে ফ্ল্যাজেলা। প্রসিডিওর সেম। এই ফ্ল্যাজেলার সাহায্যে ও জলের উপর আঘাত করবে, এবং জলের উপর যেই মুহূর্তে আঘাত করবে, জল কি করবে? একটা রিয়াকশন ফোর্স দিয়ে ওকে সামনের দিকে এগিয়ে দেবে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? অ্যামিবার ক্ষেত্রে যে গমনাঙ্গ রয়েছে সেটা হচ্ছে ক্ষণপদ বা সিউডোপোডিয়া, প্যারামিশিয়ামের ক্ষেত্রে যে গমনাঙ্গ রয়েছে সেটা হচ্ছে সিলিয়া, এবং ইউগ্লিনার ক্ষেত্রে যে গমনাঙ্গ রয়েছে সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাজেলা। নেক্সট কার গমন সম্পর্কে জানতে হবে? নেক্সট আমাদেরকে জানতে হবে মাছের গমন সম্পর্কে। তো মাছের গমনের জন্য আমরা কি দেখব না, মাছের বডিতে আমরা 7টা পাখনা দেখতে পাই। ঠিক আছে, 7টা পাখনা কি কি? একজোড়া অর্থাৎ দুটো থাকে হচ্ছে ওর বক্ষ পাখনা। বক্ষ পাখনা অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি পেকটোরাল ফিন। ঠিক আছে, দুটো বক্ষ পাখনা, যেটাকে আমরা বলছি হচ্ছে পেকটোরাল ফিন। এই বক্ষ পাখনা কি করে না, বক্ষ পাখনা মাছটাকে সামনে, পেছনে, ওপরে আর নিচে এই 4টে ডিরেকশনে যেতেই হেল্প করে। কি বললাম তাহলে? এই যে দুটো রয়েছে হচ্ছে বক্ষ পাখনা বা পেকটোরাল ফিন, এরা কি করছে? মাছকে সামনে, পিছনে, ওপরে এবং নিচে 4টে ডিরেকশনে যেতেই সাহায্য করছে। দুটো বক্ষ পাখনার পরে নেক্সট আমরা কি দেখব না, দুটো বক্ষ পাখনার পরে নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কি না, দুটো শ্রোণী পাখনা। তো এই যে শ্রোণী পাখনা রয়েছে, সেই শ্রোণী পাখনাও কটা থাকছে? দুটো। শ্রোণী পাখনাকে আমরা বলে থাকি কি পেলভিক ফিন। কেন? পেটের দিকটাতে থাকে, এর জন্য বলছি কি পেলভিক ফিন। তো এই পেলভিক ফিন কি করে? এটা মাছকে সামনের দিকে যেতে সাহায্য করে এবং জলের উপর ভেসে থাকতেও খানিকটা হেল্প করে। তাহলে পেক্টোরাল ফিন মাছকে সামনে, পেছনে, ওপরে এবং নিচে যেতে সাহায্য করছিল, এবং পেলভিক ফিন মাছকে সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করছে এবং সেই সঙ্গে দেহটাকে জলের উপরে ভাসিয়ে রাখতেও সহায়তা করছে। তাহলে পেক্টোরাল ফিন দেখলাম, পেলভিক ফিন দেখলাম। নেক্সট আমাদেরকে কি দেখতে হবে? নেক্সট থাকে হচ্ছে একটা ডরসাল ফিন, ঠিক পিঠের ওপরটাতে থাকে। ঠিক আছে, একটা থাকে হচ্ছে কি না ডরসাল ফিন। তো এই যে ডরসাল ফিন রয়েছে, যেটাকে আমরা বাংলায় বলছি হচ্ছে পৃষ্ঠ পাখনা, এটা মাছকে শুধুমাত্র সামনের দিকে অগ্রসর হতেই সাহায্য করবে। ডরসাল ফিনের পরে নেক্সট কি থাকে? ডরসাল ফিনের পরে থাকে হচ্ছে একটা কি না, একটা থাকে পায়ু পাখনা। ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি অ্যানাল ফিন। এই অ্যানাল ফিনও কি করে না, মাছকে সামনের দিকে যেতে সহায়তা করে। এবং ফাইনালি রয়েছে একটা পুচ্ছ পাখনা, যেটাকে আমরা বলছি কি কডাল ফিন। তো এই যে পুচ্ছ পাখনা রয়েছে বা যেটাকে আমরা বলছি কডাল ফিন, সেই কডাল ফিন হচ্ছে মাছের লেজ, যেটাকে আমরা বলে থাকি, যেটা কি করছে? মাছকে জলের মধ্যে দিক পরিবর্তন করতে সহায়তা করছে। তাহলে মাছের বডির 7টা পাখনা কি কি পড়লাম? দুটো পড়েছে পেক্টোরাল ফিন, যেটা মাছকে সামনে, পেছনে, উপরে এবং নিচে যেতে হেল্প করছে। দুটো ছিল পেলভিক ফিন, যেটা মাছকে সামনের দিকে যেতে এবং জলের উপর ভেসে থাকতে সাহায্য করছে। একটা রয়েছে ডরসাল ফিন, যেটা মাছকে সামনের দিকে অগ্রসর হতে সহায়তা করছে। একটা রয়েছে অ্যানাল ফিন, এটাও মাছকে সামনে অগ্রসর হতে সহায়তা করছে। এবং একটা রয়েছে কডাল ফিন, যেটা কি করছে না, যে কডাল ফিনটা মাছকে নিজের যে দেহ রয়েছে সেই দেহটা কি করছে? দিক পরিবর্তন করতে হেল্প করছে জলের মধ্যে। এছাড়া আর কি জিনিস থাকে? আর যেটা থাকে সেটা হচ্ছে, এই যদি আমাদের মাছের বডিটাকে আমরা দেখি, মাছের বডিতে এই যদি মাছের কাঁটাটা হয় মাঝখানে, দেখা যায় যে এই কাঁটার পাশে এরকম একটা ভি আকৃতির পেশি থাকে। এই যে ভি আকৃতির পেশিটা রয়েছে, এই ভি আকৃতির পেশিটাকে আমরা বলে থাকি মায়োটম পেশি। কি বললাম? এই ভি আকৃতির পেশিটাকে আমরা বলে থাকি মায়োটম পেশি। যখন মায়োটম পেশিটা এই দিকে বেঁকে যাবে, তখন কি হবে? জলটা এখানে গিয়ে ধাক্কা দেবে। ফলে কি বলছি? মায়োটম পেশি যদি ডান দিকে বেঁকে যায়, জল ধাক্কা দিচ্ছে, ফলে মাছটা ডান দিকে সরে যাবে। আবার মায়োটম পেশিটা যদি বাঁ দিকে বেঁকে যায়, জলটা গিয়ে বাঁ দিকে ধাক্কা দেবে, ফলে মাছটা বাঁ দিকে সরে আসবে। তার মানে মাছের বডিটাকে
এই জলের মধ্যে আন্দোলিত হতে একবার ডান দিক একবার বাদিক এইসব দিকে বেঁকে যেতে হেল্প করছে কি না এই ভি আকৃতির মায়োটম পেশি। এছাড়া মাছের দেহে থাকে পটকা বা সুইম ব্লাডার, যেটাও মাছকে কিন্তু জলে ভেসে থাকতে, ভাসতে এবং ডুবতে সহায়তা করে থাকে। তার মানে মাছের বডিতে এই 7টা পার্ট আমরা দেখলাম, সেই সঙ্গে সঙ্গে দেখলাম ভি আকৃতির মায়োটম পেশি, যেটা মাছের দেহটাকে জলের মধ্যে আন্দোলিত হতে সহায়তা করছে, এবং ফাইনালি আমরা দেখলাম কি একটা পটকা বা সুইম ব্লাডার, যেটা কি করছে না মাছকে জলে ভাসতে এবং ডুবতে কি করছে না সহায়তা করছে। এই পড়লাম হচ্ছে কি আমরা মাছের গমন। তাহলে এবার গমন পদ্ধতি দেখেছি, প্যারামিশিয়াম দেখেছি, ইউগ্লিনা দেখেছি, এবং এই বর্তমানে যেটা দেখলাম সেটা হচ্ছে কি আমরা মাছের গমনটা দেখলাম। এবার নেক্সট আমাদেরকে যার গমন এবং যার পেশিগুলো সম্পর্কে জানতে হবে সেটা কি না পাখির গমন সম্পর্কে আমাদের জানতে হবে। তো মনে রাখবেন যে পাখির গমনের ক্ষেত্রে যে পেশিগুলো সাহায্য করে, পেশিগুলোর নাম খুব ইম্পর্টেন্ট। কি কি না একটাকে আমরা বলে থাকি পেক্টোরালিস মেজর, একটা পেশিকে আমরা বলে থাকি পেক্টোরালিস মাইনর, এবং থার্ড যে পেশিটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি কোরাকোব্রাকিয়ালিস পেশি। কি কি বললাম? পেক্টোরালিস মেজর পেশি, পেক্টোরালিস মাইনর পেশি এবং কোরাকোব্রাকিয়ালিস পেশি। কি ঘটনা ঘটে না আমি ধরছি এই হচ্ছে আমার মাঝখানটাতে আমি ধরছি পাখির বডি রয়েছে, এই যে ডানা রয়েছে এই হচ্ছে দুটো ডানা দুপাশে থাকছে। তো প্রথমত কি হয়, প্রথমত যে পেক্টোরালিস মেজর রয়েছে সেই পেক্টোরালিস মেজর পেশিটা কি হয় সংকুচিত হয়। এবার পেক্টোরালিস মেজর সংকুচিত হলে কি হবে, ডানাটা তো এরকম লাইন হয় না, ডানাটা কি হয় ঠিক এই রকম ধরনের স্ট্রাকচার হয়, মাঝখানে কি হয় এরকম কি গ্যাপ গ্যাপ থাকে, তাই তো? তো এবার যখন পেক্টোরালিস মেজর পেশি সংকুচিত হবে তখন কি হয় না তখন ডানা দুটোর পেশি সংকুচিত হয়। তার ডানা দুটোর পেশি সংকুচিত হলে কি হবে, এই জায়গার গ্যাপটা কমে গেছে, ফলে ডানাটা কি হয়েছে সংকুচিত হয়ে এক জায়গায় টাইট হয়ে গেছে। এই ডানাটাও সেম, তাই তো? কি হচ্ছে না আগে খোলামেলা ছিল কিন্তু এখন কি হচ্ছে সংকুচিত হয়ে পরস্পরের কাছাকাছি চলে এসেছে। ফলে হাওয়াটা যদি পেছন দিক থেকে ধাক্কা দেয়, ধাক্কা দিলে কি হবে, যেহেতু এই পেশিগুলো সংকুচিত হয়ে আটকে গেছে, ফলে যতই হাওয়া গিয়ে ধাক্কা দিই হাওয়াটা কি করতে পারছে না, না এই পেশিগুলোকে ভেদ করে সামনে যেতে পারছে না। ফলে কি হয় না এই যদি মাঝখানে আমার পাখির বডিটা থেকে থাকে, হাওয়া এখানে গিয়ে ধাক্কা দিচ্ছে, এখানে গিয়ে ধাক্কা দিচ্ছে, কিন্তু যেহেতু পেক্টোরালিস মেজর সংকুচিত হওয়ার কারণে ডানার পেশিগুলো সংকুচিত অবস্থায় রয়েছে, তাই হাওয়াটা এই ডানা ভেদ করে সামনে এগোতে পারছে না। এবং যেহেতু ডানা ভেদ করে সামনে এগোতে পারছে না, ফলে হাওয়া কি করছে পাখিকে এই জায়গায় গিয়ে ধাক্কা দিচ্ছে, এবং ধাক্কা দেওয়ার কারণে পাখিটা কি করছে ওপরের দিকে উঠছে। সেজন্য দেখবেন যখন পাখি ওপরে ওঠে ডানা দুটোকে পেছন দিকে করে রাখে। কেন করে রাখে? কারণ ওদের এই পেক্টোরালিস মেজর পেশি সংকুচিত হয়, যার কারণে ডানাগুলো পেছন দিকে সরে যায়, এবং ডানার পেশি সংকুচিত হওয়ার কারণে হাওয়া যখন গিয়ে এই ডানার উপরে ধাক্কা দেয়, ডানা ভেদ করে সেটা সামনের দিকে যেতে পারে না, ফলে এই হাওয়াটাই কি করে পাখিকে ঠেলে ওপর দিকে তুলতে থাকে। এই হলো পেক্টোরালিস মেজর পেশির কাজ। এবার নেক্সট কি আছে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পেক্টোরালিস মাইনর পেশি। মাইনর সংকুচিত হলে কি হবে, মাইনর সংকুচিত হলে ডানা দুটো আগে ঠিক যেই পজিশনে ছিল সেই পজিশনে অর্থাৎ মাঝামাঝি জায়গায় চলে আসছে। মানে এতক্ষণ তো বেঁকে ছিল পেছন দিকে, এই যে প্লেনের মতন আমি দেখছিলাম এখানে কি ধাক্কা খাচ্ছে, কিন্তু এখন ডানাগুলোকে কি করেছে সাইডের দিকে মেলে দিয়েছে, ঠিক আছে? তো সাইডে যদি মেলে দেয় তাহলে কি হবে, ডানার এখন টাইট নেই, আর ডানার মধ্যে দিয়ে হাওয়া পাস করতে পারছে, ফলে কি হবে না ডানার ভেতর দিয়ে বায়ু পাস করতে পারার কারণে ওড়ার গতিটা বজায় থাকে। ফলে পাখি যখন একটা সার্টেন হাইট পর্যন্ত উঠে যায় তখন দেখবেন ও ডানাটাকে দুপাশে সোজা মেলে রাখে। কেন? কারণ ওর মধ্যে দিয়ে হাওয়া পাস করতে থাকে এবং পাখিটাও উড়তে থাকে, ঠিক আছে? তার মানে দুটো পেশির কাজ আমরা বুঝতে পারলাম, যে পেক্টোরালিস মেজর পেশি সংকুচিত হলে ডানা পেছন দিকে যায় এবং ডানার পেশিগুলো সংকুচিত হয়, যার ফলে কি হয় না বাতাসের ধাক্কা খেয়ে পাখি উপরের দিকে উঠতে থাকে। আর যখন পেক্টোরালিস মাইনর পেশি সংকুচিত হয় তখন ডানাটা সাইডের দিকে চলে যায়, এবং যেহেতু ডানার পেশিগুলো প্রসারিত হয়ে যাচ্ছে ফলে ডানার মধ্যে দিয়ে বাতাস পাস করতে পারে, এবং যেহেতু বাতাস পাস করতে পারে সেজন্য পাখির যে ওড়ার গতি রয়েছে সেই ওড়ার গতিটা বজায় থাকে। দুটো পেশির কাজ বুঝে গেলাম, পেক্টোরালিস মেজর বুঝে গেলাম, পেক্টোরালিস মাইনর বুঝে গেলাম। থার্ড যে পেশি রয়েছে সেটা হচ্ছে
কোরাকোব্রাকিয়ালিস পেশি। এই কোরাকোব্রাকিয়ালিস পেশি কিন্তু ডানাটাকে সামনে পেছনে দুদিকেই যেতে সহায়তা করে। কি বললাম? কোরাকোব্রাকিয়ালিস পেশি ডানাকে সামনে পেছনে দুদিকেই যেতে কি করে না সহায়তা করে। এই হচ্ছে তিনটে পেশি, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকোব্রাকিয়ালিস পেশির কাজ। এটা ছাড়াও পাখির ক্ষেত্রে আমরা দেখি কি না ডানায় 23টা রেমিজেস পালক থাকে। কি বললাম তাহলে? পাখির যে ডানা সেখানে কি থাকছে না 23টা রেমিজেস পালক থাকে এবং যে পুচ্ছ অর্থাৎ লেজ রয়েছে সেখানে 12টা রেকট্রিসেস পালক থাকে। তাহলে আমাদের পাখির যে ডানা দেখতে পাচ্ছেন সেখানে 23টা রেমিজেস এবং পুচ্ছে 12টা রেকট্রিসেস পালক থাকে। যে পালক কি করছে না যে পালকগুলো পাখিকে উড়তে কি করছে না সহায়তা করছে। এগুলো কি করছে না পাখিকে উড়তে সহায়তা করছে। এই হচ্ছে পাখির যে ওড়ার বিষয় রয়েছে সেই ওড়ার বিষয়গুলোকে আমরা দেখলাম। তাহলে পরপর পাখি পর্যন্ত আমাদের দেখা হয়ে গেছে। এবার যদি আমি আপনাদেরকে বলি যে মানুষের গমনের ক্ষেত্রে আপনারা কি দেখতে পান, তো মানুষের গমনের ক্ষেত্রে বোঝার কিছুই নেই। নিজেরা যদি একটু হেঁটে দেখেন বুঝতে পারবেন। ধরুন আমি আমার বাঁ পা তুলছি, দেখবেন বাঁ পাটাকে যদি তোলে হাঁটার সময় প্রথমে কি হয়, গোড়ালিটা আগে মাটি থেকে উপরে উঠে আসে। কি বললাম? যখন মানুষ হাঁটা শুরু করছে তখন গোড়ালি কি করে আগে মাটি থেকে উঠে আসে। যেই গোড়ালি মাটি থেকে উঠে আসে দেখুন পাটা ঢিলে হয়ে যায়। ঢিলে হয়ে যায় মানে কি? পায়ের পেশিগুলো প্রসারিত হয়। তাহলে মানুষের গমনের ক্ষেত্রে প্রথমে একটা পা গোড়ালি উপরে ওঠে এবং গোড়ালি উপরে উঠলে কি হচ্ছে পায়ের যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলো প্রসারিত হয়। এবার সেই পাটা সামনের দিকে এগিয়ে যায়, এগিয়ে গিয়ে দেখুন আগে কিন্তু গোড়ালিটাই মাটি স্পর্শ করে। আর যে মুহূর্তে আপনি গোড়ালিটাকে মাটিতে স্পর্শ করান দেখবেন পায়ের পেশিগুলোতে একটা টান পড়ে। টান পড়ে মানে কি না এবার পায়ের পেশিগুলো সংকুচিত হচ্ছে। এরপরে পায়ের পাতাটা মাটি স্পর্শ করে। তারপর আবার পরবর্তী পায়ের ক্ষেত্রেও তাই, যে আমাদের ডান পা রয়েছে সেই ডান পায়ের গোড়ালিটা আগে মাটি থেকে উপরে উঠে আসে। গোড়ালি যেই উঠে আসে আবার ডান পায়ের পেশিগুলো প্রসারিত হয়। সামনের দিকে পাটা এগিয়ে গিয়ে যেই গোড়ালিটা মাটি স্পর্শ করে সাথে সাথে পায়ের পেশিগুলো সংকুচিত হচ্ছে এবং পায়ের পাতাটা মাটি স্পর্শ করছে। তার মানে আগে গোড়ালি উঠছে, পায়ের পেশি প্রসারিত হচ্ছে, সামনে গিয়ে গোড়ালি আগে টাচ করছে, ফলে পায়ের পেশি সংকুচিত হয়ে যাচ্ছে। এই হচ্ছে মানুষের গমনের ক্ষেত্রে যে পদ্ধতি রয়েছে সেটা। তাহলে চলন এবং গমনের পার্থক্য বুঝে গেছি আমরা, যে যখন একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে চলন, আর চলনের মাধ্যমে জায়গা পরিবর্তন করলে হচ্ছে গমন। প্রয়োজনীয়তা কি? খাদ্যের জন্য, আশ্রয়ের জন্য, প্রতিকূল পরিবেশের থেকে আত্মরক্ষার জন্য এবং অন্য জীবের থেকে আত্মরক্ষার জন্য জীব চলন গমনের পথে হেঁটে থাকে। চলনের ক্ষেত্রে আমরা তিনটে চলন দেখেছি। যদি আমরা দেখতে পাই উদ্দীপকের প্রভাবে চলন হচ্ছে সেটা ট্যাকটিক চলন, যদি উদ্দীপকের গতিপথ অনুযায়ী চলন নিয়ন্ত্রিত হয় সেটা ট্রপিক চলন, আর যদি উদ্দীপকের তীব্রতা দ্বারা চলন নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। আর উল্টো দিকে যদি আমরা বিভিন্ন প্রাণীর গমন এবং গমনাঙ্গ সম্পর্কে দেখি, প্রথমত আমরা দেখেছি না অ্যামিবার ক্ষেত্রে গমনে সাহায্য করছে ঘনপথ বা সিউডোপোডিয়া। যদি আমরা বলি প্যারামিশিয়াম তার ক্ষেত্রে কি করছে না তার ক্ষেত্রে সাহায্য করছে হচ্ছে সিলিয়া। যদি আমরা দেখি কি যে ইউগ্লিনা তার ক্ষেত্রে সাহায্য করছে ফ্ল্যাজেলা। যদি আমরা মাছের গমন দেখি সেক্ষেত্রে আমরা দেখছি দুটো থাকছে পেক্টোরাল ফিন, দুটো থাকছে পেলভিক ফিন, একটা থাকছে ডরসাল ফিন, একটা থাকছে অ্যানাল ফিন, একটা থাকছে কডাল ফিন। সেই সঙ্গে সঙ্গে থাকছে ভি আকৃতির মায়োটম পেশি আর পটকা বা সুইং ব্লাডার। যদি পাখির ক্ষেত্রে আসি, পাখির ক্ষেত্রে কি কি দেখা যাবে না পাখির ক্ষেত্রে থাকছে তিনটে পেশি, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর এবং কোরাকোব্রাকিয়ালিস পেশি। তার সঙ্গে সঙ্গে ডানায় থাকা 23টা রেমিজেস এবং পুচ্ছ বা লেজে থাকা 12টা যে রেক্ট্রিসেস পালক তারাও কি করছে না পাখির এই ওড়াতে সহায়তা করছে। এবং মানুষের ক্ষেত্রেও আমরা বুঝতে পারলাম যে যখন কোনো পাকে নিয়ে আমরা গমন করব তখন আগে পায়ের যে গোড়ালি সেটা মাটি থেকে উপরে উঠে আসবে, ফলে পায়ের পেশি প্রসারিত হবে। এগিয়ে গিয়ে গোড়ালি আগে মাটি স্পর্শ করবে এবং যে মুহূর্তে গোড়ালি মাটি স্পর্শ করবে সঙ্গে সঙ্গে পায়ের পেশি সংকুচিত হবে এবং পায়ের পাতাটা পুরো মাটিকে টাচ করবে। এবার নেক্সট আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে
মানব দেহের আমরা যে বিভিন্ন রকমের পেশিগুলো দেখতে পাই, আগে সেই সমস্ত পেশিগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো মানব দেহের প্রথম যে পেশি দেখা যায় সেই পেশিগুলোকে আমরা বলে থাকি ফ্লেক্সার পেশি। কি বললাম? ফ্লেক্সার পেশি, বা যেটার আরেকটা নাম হচ্ছে ফ্লেক্সার মাসল। এবং ফ্লেক্সার মাসলের ঠিক উল্টো যে মাসল রয়েছে সেটাকে আমরা বলে থাকি এক্সটেনসর মাসল। কি বললাম? ফ্লেক্সার মাসলের ঠিক উল্টো মাসলকে আমরা কি বলছি? না এক্সটেনসর মাসল বলছি। ফ্লেক্সার পেশি বা ফ্লেক্সার মাসল কি না, মনে রাখবেন যে ধরছি আমি যে একটা অস্থি সন্ধি বরাবর দুটো অস্থি আছে, অর্থাৎ দুটো হাড় আছে। তো এই দুটো হাড়কে পরস্পরের কাছে আসতে, অর্থাৎ এইরকম কাছাকাছি আসতে সাহায্য করছে যে পেশি, তাদেরকে আমরা বলে থাকি ফ্লেক্সার পেশি। তার মানে আপনি আপনার হাতটাকে কি করছেন? কাঁধের কাছে নিয়ে আসছেন। তার মানে কি ওই কনুইয়ের জয়েন্ট বরাবর দুটো অস্থিকে পরস্পরের কাছে আসতে সহায়তা করছেন। তো এটাকেই আমরা কি বলছি? না এটাকেই আমরা বলছি হচ্ছে ফ্লেক্সার পেশি। তাহলে ফ্লেক্সার পেশি হচ্ছে যে পেশি অস্থি সন্ধি বরাবর দুটো অস্থিকে পরস্পরের কাছে আসতে সহায়তা করবে, তারা হচ্ছে ফ্লেক্সার পেশি। ফ্লেক্সার পেশির এক্সাম্পল কি আছে? না হাতের ক্ষেত্রে যদি আমরা দেখি, হাতের ক্ষেত্রে রয়েছে হচ্ছে আমাদের বাইসেপস। কি বললাম? হাতের ক্ষেত্রে রয়েছে হচ্ছে আমাদের বাইসেপস। এবং পায়ের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব হচ্ছে দুটো পেশি। একটা হচ্ছে হ্যামস্ট্রিং, বা একসঙ্গে বলা হয় থাকে এটাকে হ্যামস্ট্রিং গ্যাস্ট্রোকনমাস পেশি। কি বললাম? হ্যামস্ট্রিং গ্যাস্ট্রোকনমাস মাসল। তো এই যে দুটো মাসল আমরা দেখতে পাচ্ছি, হাতের বাইসেপস এবং পায়ের ক্ষেত্রে হচ্ছে হ্যামস্ট্রিং গ্যাস্ট্রোকনমাস মাসল, এগুলো হচ্ছে আমাদের ফ্লেক্সার পেশির এক্সাম্পল। এবার ফ্লেক্সার পেশির পরে নেক্সট আমি কি ধরনের পেশি বলেছি? না নেক্সট আমি বলেছি হচ্ছে এক্সটেনসার পেশি। তো এক্সটেনসার পেশি কি জিনিস? না যখন আমরা দেখতে পাবো কি, না আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পেশি এই দুটো অস্থি সন্ধি বরাবর অস্থিটাকে পরস্পর থেকে দূরে যেতে সাহায্য করছে। অর্থাৎ হাতটা আপনার কাঁধের কাছে ছিল, এখন আপনি কি করছেন? না যে হাতটা রয়েছে সেই হাতটাকে দূরে নিয়ে যাচ্ছেন। তো এই দূরে নিয়ে যেতে সহায়তা করবে যে পেশি, সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সটেনসার পেশি। এবং এই এক্সটেনসার পেশির এক্সাম্পল কি থাকে? হাতের ক্ষেত্রে থাকবে হচ্ছে কি না ট্রাইসেপস থাকবে। এবং যদি পায়ের ক্ষেত্রে আমরা আসি, সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। কি বললাম? গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এগুলো হচ্ছে কি না আমাদের এক্সটেনসার পেশির উদাহরণ। তার মানে অস্থি সন্ধি বরাবর দুটো অস্থিকে পরস্পরের কাছে আসতে সাহায্য করছে ফ্লেক্সার মাসল, এবং পরস্পরের থেকে দূরে যেতে সাহায্য করছে কি এক্সটেনসার মাসল। ফ্লেক্সার মাসলের মধ্যে কে কে রয়েছে? হাতের বাইসেপস, এবং পায়ের ক্ষেত্রে হচ্ছে হ্যামস্ট্রিং গ্যাস্ট্রোকনমাস মাসল। আর যদি এক্সটেনসার বলি তার ক্ষেত্রে কি হবে? হাতের ক্ষেত্রে রয়েছে হচ্ছে ট্রাইসেপস, এবং পায়ের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসল। ফ্লেক্সার এবং এক্সটেনসার হলো। এবার নেক্সট যে দুটো টাইপের আমরা পেশি দেখতে পাই, সেই পেশিগুলো কি কি? না একটাকে আমরা বলে থাকি অ্যাডাক্টর মাসল, এবং আরেকটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবডাক্টর মাসল। তা কোনটা অ্যাডাক্টর মাসল আর কোনটা অ্যাবডাক্টর মাসল? ধরুন আপনি কোমর নিয়ে নিচু হচ্ছেন। নিচু হচ্ছেন মানে কি? দেহের যে মধ্যতল, সেই মধ্যতলের কাছে নিয়ে আসছেন বডিটাকে। তো এই দেহের মধ্যতলের কাছাকাছি আসতে সাহায্য করে যে মাসল, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাডাক্টর মাসল। তাহলে অ্যাডাক্টর মাসল কোনটা? দেহের মধ্যতলের কাছে আসতে সাহায্য করবে যে মাসল, সেটা হচ্ছে অ্যাডাক্টর মাসল। এই অ্যাডাক্টর মাসলের এক্সাম্পল কি রয়েছে? অ্যাডাক্টর মাসলের এক্সাম্পল হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। কি বললাম? অ্যাডাক্টর মাসলের এক্সাম্পল হচ্ছে ল্যাটিসিমাস ডরসি। এবং এই অ্যাডাক্টর মাসলের ঠিক উল্টো যে মাসল রয়েছে সেটাকে আমরা বলছি কি অ্যাবডাক্টর মাসল। অ্যাবডাক্টর তাহলে কি করবে? অ্যাডাক্টর যদি দেহের মধ্যতলের কাছে আসতে সাহায্য করে, তাহলে অ্যাবডাক্টর কি করবে? মধ্যতল থেকে উপরের দিকে উঠতে, অর্থাৎ মধ্যতল থেকে দূরে যেতে সাহায্য করছে কি না এই অ্যাবডাক্টর মাসল। এবং এই অ্যাবডাক্টর মাসলের যে এক্সাম্পল রয়েছে সেটা হচ্ছে ডেলটয়েড মাসল। কি বললাম? না অ্যাবডাক্টর মাসলের এক্সাম্পল হচ্ছে ডেলটয়েড মাসল। লাস্ট যে টাইপের পেশি হয় সেটাকে আমরা বলে থাকি রোটেটরি পেশি। ঠিক আছে? বা রোটেটরি মাসল। তো রোটেটরি মাসল কি? ধরুন আপনি আপনার হাঁটুটাকে গোল করে ঘোরাতে পারছেন,
সেই জায়গায় যে মাসলটা রয়েছে সেটাই হচ্ছে কি আমাদের রোটেটরি মাসল। তার মানে যে মাসল অস্থিসন্ধি বরাবর অস্থিটাকে গোল হয়ে ঘুরতে সহায়তা করে সেটা হচ্ছে রোটেটরি মাসল। এবং এই রোটেটরি মাসলের এক্সাম্পল হচ্ছে পাইরিফর্ম, বা অনেক সময় এটাকে পাইরিফর্মিস মাসলও এর এক্সাম্পল হিসেবে বলা হয়ে থাকে। তাহলে কি কি মাসল দেখলাম আমরা? যদি দেখেন অস্থিসন্ধি বরাবর দুটো অস্থিকে পরস্পরের কাছে আসতে সাহায্য করছে সেটা ফ্লেক্সার মাসল। যদি অস্থিসন্ধি বরাবর পরস্পরের থেকে দুটো অস্থিকে দূরে যেতে সাহায্য করে সেটা হচ্ছে এক্সটেনসর মাসল। ফ্লেক্সার মাসলের এক্সাম্পল কি? না ফ্লেক্সার মাসলের এক্সাম্পল হাতের বাইসেপস আর পায়ের হচ্ছে হ্যামস্ট্রিং গ্যাস্ট্রোক্টমাস। আর যদি আমরা বলি এক্সটেনসরের ক্ষেত্রে সেক্ষেত্রে হাতে ট্রাইসেপস আর পায়ের ক্ষেত্রে আমরা কি বলেছি না গ্লুটিয়াস ম্যাক্সিমাস। যদি বলি অ্যাডাক্টর আর অ্যাবডাক্টর, দেহের মধ্যতলের কাছে আসতে সাহায্য করবে যে পেশি সেটা হচ্ছে অ্যাডাক্টর মাসল, যেরকম বলেছি ল্যাটিসিমাস ডরসি। আর মধ্যতল থেকে দূরে যেতে সহায়তা করছে যে মাসল সেটা হচ্ছে অ্যাবডাক্টর মাসল, যেটা উদাহরণ কি রয়েছে না ডেল্টয়েড মাসল। আর ফাইনালি একটা অস্থিসন্ধি বরাবর অস্থিটাকে গোল হয়ে ঘুরতে সহায়তা করছে যে মাসল সেটা হচ্ছে রোটেটরি মাসল। এবং এই রোটেটরি মাসলের এক্সাম্পল বলেছি পাইরিফর্ম মাসল বা পাইরিফর্মিস মাসল। এই হচ্ছে আমাদের বডিতে যে কত রকমের মাসল দেখতে পাই আমরা, সেই মাসলের টাইপস গুলো সম্পর্কে আমরা দেখলাম। এবার নেক্সট আমাদেরকে যেটা দেখতে হবে সেটা কি? নেক্সট আমাদেরকে দেখতে হবে যে অস্থি সন্ধি, অর্থাৎ এই যে বললাম যে অস্থি সন্ধি বরাবর দুটো অস্থিকে কাছে আসতে আর দূরে যেতে সাহায্য করছে। তো অস্থি সন্ধি বা জয়েন্ট জিনিসটা কি? মনে রাখবেন দুটো অস্থি যে জায়গায় জুড়ছে, একে অপরের সঙ্গে কানেক্ট থাকছে যে জায়গাটাতে, সেই জায়গাটাকেই আমরা বলে থাকি অস্থি সন্ধি বা হচ্ছে জয়েন্ট। এই যে অস্থি সন্ধি বা জয়েন্ট, সেই অস্থি সন্ধি বা জয়েন্টকে ইনিশিয়ালি আমরা তিনটে ভাগে ভাগ করে থাকি। কি কি? না একটাকে আমরা বলে থাকি ফাইব্রাস অস্থি সন্ধি বা ফাইব্রাস জয়েন্ট, যেটাকে বাংলায় আমরা তন্তুময় জয়েন্ট বলে থাকি। একটাকে আমরা বলছি কি না তরুণাস্থি যুক্ত, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি কার্টিলেজেনাস জয়েন্ট। এবং থার্ড যেটা রয়েছে আমাদের সেটাকে আমরা বলে থাকি কি না সেটাকে আমরা বলে থাকি সাইনোভিয়াল জয়েন্ট। কি বলছি? এটাকে আমরা সাইনোভিয়াল জয়েন্ট বলছি। ফাইব্রাস কি? যে অস্থিসন্ধিতে তন্তু বা ফাইবার থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। যে অস্থিসন্ধিতে তন্তু বা ফাইবার থাকবে সেটা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট। যে অস্থিসন্ধিতে তরুণাস্থি বা কার্টিলেজ থাকে সেটা হচ্ছে তরুণাস্থি যুক্ত বা কার্টিলেজিনাস জয়েন্ট। এবং যে অস্থিসন্ধিতে সাইনোভিয়াল ফ্লুইড বলে এক প্রকার তরল থাকে তাকে আমরা বলবো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট। তাহলে যদি তন্তু থাকে ফাইব্রাস, যদি তরুণাস্থি বা কার্টিলেজ থাকে কার্টিলেজিনাস, এবং যদি সাইনোভিয়াল ফ্লুইড নামক তরল থাকে সেটাকে আমরা বললাম কি না সাইনোভিয়াল জয়েন্ট বললাম। এবার এই প্রত্যেকটা জয়েন্টের আবার ভাগ থাকে, সে ভাগগুলো কি কি? সবার প্রথম আমরা যে ফাইব্রাস যে আমাদের অস্থিসন্ধি, সেই ফাইব্রাসটা সম্পর্কে যদি আমরা দেখি তো ফাইব্রাস অস্থিসন্ধি তিন রকমের হতে পারে। কি কি হতে পারে? একটাকে আমরা বলে থাকি হচ্ছে সুচার, একটাকে আমরা বলছি হচ্ছে গোমফোসিস, এবং আরেকটার নাম হচ্ছে সিনডেসমোসিস। কি বললাম? সিনডেসমোসিস। সুচার, গোমফোসিস এবং সিনডেসমোসিস। তো এই তিনটে বিষয়ের মধ্যে কি বলছে? সুচার কি না সবকটাই ফাইব্রাস, সবকটাই হচ্ছে ফাইব্রাস তরুণাস্থি, মানে ফাইব্রাস যে আমাদের জয়েন্ট। সুচার মানে হচ্ছে সে জায়গায় কি থাকবে? সুচারাল লিগামেন্ট থাকবে। যদি বলি গোমফোসিস সেখানে কি হবে না একটা আরেকটার গর্ত মানে সকেটের মধ্যে বসানো থাকবে। আর সিনডেসমোসিস মানে ইন্টারোশিয়াস লিগামেন্ট বলে এক ধরনের লিগামেন্ট থাকবে। তাহলে সুচার মানে বলেছি সুচারাল লিগামেন্ট থাকবে, সিনডেসমোসিস মানে বলেছি ইন্টারোশিয়াস লিগামেন্ট থাকবে, এবং মাঝখানেটা গোমফোসিস মানে বলেছি কি না একটা অস্থি আরেকটা অস্থির সকেটের মধ্যে বসানো থাকবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফাইব্রাস যে তরুণাস্থি সেটার ভাগ, এই সরি ফাইব্রাস যে অস্থি সন্ধি সেটার ভাগ। ফাইব্রাসের পরে নেক্সট আমাদের কি ছিল?
কার্টিলেজেনাস ছিল, অর্থাৎ তরুণাস্থি যুক্ত যে অস্থিসন্ধি সেই অস্থিসন্ধি ছিল। তো কার্টিলেজেনাসকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তার দুটো ভাগ হয়। কি কি না, একটাকে আমরা বলে থাকি সিনক্লন্ড্রোসিস, সিনক্লন্ড্রোসিস, এবং আরেকটা হচ্ছে সিমফাইসিস। কি বললাম? সিনক্লন্ড্রোসিস এবং আরেকটা হচ্ছে সিমফাইসিস। সিনক্লন্ড্রোসিস কি আর সিমফাইসিস কি? তা যদি দেখেন যে হায়ালিন নামক তরুণাস্থি আছে, তাহলে সেটা সিনক্লন্ড্রোসিস। আর যদি দেখেন ফাইব্রো তরুণাস্থি রয়েছে, সেটাকে বলবো হচ্ছে সিমফাইসিস। সিনক্লন্ড্রোসিস এবং সিমফাইসিস। তাহলে প্রথম দুটো ভাগ আমরা বুঝতে পারলাম যে অস্থি সন্ধিটাতে যদি ফাইবার থাকে সেটা ফাইব্রাস। এবার যদি সুচারাল লিগামেন্ট দেখতে পাই ফাইবার হিসেবে, সেটাকে আমরা বলছি হচ্ছে সুচারাল। যদি আমরা দেখতে পাই ইন্টারোশিয়াস লিগামেন্ট, সেটাকে আমরা বলছি সিনডেসমোসিস। এবং হোমফাইসিস হচ্ছে না যদি আমরা দেখি একটা আরেকটা সকেটে বসানো আছে। যদি কার্টিলেজিনাস অস্থিসন্ধি আমরা দেখি অর্থাৎ তরুণাস্থি যুক্ত, সেটা দুটো ভাগ হতে পারে, সিনক্লন্ড্রোসিস এবং সিমফাইসিস। যদি দেখেন যে হায়ালিন নামক তরুণাস্থি রয়েছে, সেটা সিনক্লন্ড্রোসিস। আর যদি দেখেন যে ফাইব্রো তরুণাস্থি রয়েছে, সেটাকে আমরা বলছি সিমফাইসিস। থার্ড আমাদের যেটা রয়েছে সেটাকে কি বলেছি না সাইনোভিয়াল অস্থিসন্ধি বলেছি, তাই তো? তো এই সাইনোভিয়াল যে অস্থিসন্ধি, সেই সাইনোভিয়াল অস্থিসন্ধি জিনিসটা কি না, এখানে বলেই দিয়েছি যে সাইনোভিয়াল ফ্লুইড বলে এক ধরনের ফ্লুইড থাকবে। তো এই যে সাইনোভিয়াল অস্থিসন্ধি, যেখানে সাইনোভিয়াল ফ্লুইড আমরা দেখতে পাচ্ছি, সেটা বিভিন্ন রকমের ক্লাসিফিকেশন হয়ে থাকতে পারে। কি কি হতে পারে? সবার প্রথম যে টাইপটা হয় এই সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে, সেটা হচ্ছে হিঞ্জ জয়েন্ট। কি বললাম? সেটা হচ্ছে আমাদের হিঞ্জ জয়েন্ট। তো এই হিঞ্জ জয়েন্টটা কি জিনিস না, হিঞ্জ মানে হচ্ছে দরজার যে কবজা থাকে, সেই কবজার মতন জিনিস। কি বিষয় না, একটার হচ্ছে গোলাকার প্রান্ত, এই ধরুন একটা অস্থির হচ্ছে কি গোলাকার প্রান্ত রয়েছে, আরেকটা অস্থির অর্ধবৃত্তাকার প্রান্ত রয়েছে, যে সেই অর্ধবৃত্তাকার প্রান্তের সাথে কি রয়েছে না সংলগ্ন থাকছে। কি বললাম? একটা অস্থির যে গোলাকার প্রান্ত, সেটা আরেকটা অস্থির যে অর্ধবৃত্তাকার প্রান্ত তার সাথে সংলগ্ন থাকছে, এটাকে আমরা বলছি হিঞ্জ জয়েন্ট। এই হিঞ্জ জয়েন্টটা আমরা কোথায় কোথায় দেখতে পাই না, একটা আমাদের যেগুলো হচ্ছে এই জয়েন্টগুলো কনুই, গোড়ালি, হাঁটু, এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি কি না হিঞ্জ জয়েন্ট দেখতে পাচ্ছি। একটা গোলাকার প্রান্ত আর একটা অর্ধবৃত্তাকার প্রান্তের সাথে সংলগ্ন রয়েছে। হিঞ্জ জয়েন্টের পরে নেক্সট আমাদের যে টাইপের জয়েন্ট দেখতে হবে সেটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। কি বললাম? তাহলে নেক্সট যে টাইপের জয়েন্ট রয়েছে সেটা হচ্ছে বল অ্যান্ড সকেট জয়েন্ট। তো বল অ্যান্ড সকেট জয়েন্ট কি বলা হচ্ছে? বল অ্যান্ড সকেট জয়েন্ট বলছে এখানে একটার গোলাকার প্রান্তই থাকবে, কিন্তু সেটা এরকম অর্ধবৃত্তাকারকে শুধু টাচ করে থাকবে যে তা নয়, কি হবে আরেকজনের এরকম গর্ত বা সকেটের ভেতরে বসানো থাকবে। তাই কি বললাম না একজনের যে গোলাকার প্রান্ত সেটা আরেকজনের সকেটের ভেতরে প্রবেশ করানো আছে, ঠিক আছে? তখন সেটাকে আমরা বলবো বল এবং সকেট জয়েন্ট। এই বল এন্ড সকেট জয়েন্টটা কোথায় দেখতে পাই না, আমরা কাঁধের যে অস্থিসন্ধি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কি না, সেখানে দেখতে পাচ্ছি হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট। তাহলে হিঞ্জ জয়েন্ট বুঝে গেছি, একটা গোলাকার প্রান্ত একটা অর্ধবৃত্তাকার প্রান্তকে টাচ করে আছে, এবং বল এন্ড সকেট জয়েন্টে বুঝলাম যে একটা গোলাকার প্রান্ত আরেকটা সকেটের ভিতরে বসানো আছে। হিঞ্জ জয়েন্ট এবং বল এন্ড সকেট জয়েন্টের পরে নেক্সট যে টাইপের জয়েন্ট আছে সেটা হচ্ছে কি আমাদের গ্লাইডিং জয়েন্ট। এই গ্লাইডিং জয়েন্ট কি না, দুটো অস্থিরই প্রান্তদেশ কি হবে সমতল। এই যদি একটা অস্থি হয়, এর যে প্রান্তদেশ রয়েছে সেটাও হচ্ছে প্লেন অর্থাৎ সমতল, এবং আরেকটা যে অস্থি রয়েছে তারও হচ্ছে কি সমতল হবে। কোথায় দেখা যায় একটু পরেই আমি বলবো। হাতের ক্ষেত্রে এবং পায়ে কার্পাল আর টার্সাল কি জিনিস আমি একটু পরেই বোঝাবো, ঠিক আছে? তো সেই কার্পাল এবং টার্সাল তাদের অস্থিসন্ধিটা হচ্ছে কি ধরনের অস্থিসন্ধি না, তাদের অস্থিসন্ধিটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই ধরনের আমরা গ্লাইডিং জয়েন্ট, অর্থাৎ দুজনেরই প্রান্ত দুটো কিরকম না সমতল। এটাকে কি বলেছি না, এটাকে বলেছি হচ্ছে আমরা গ্লাইডিং জয়েন্ট, যেহেতু দুজনেরই কি হচ্ছে না অস্থির যে প্রান্তগুলো রয়েছে সেগুলো সমতল হচ্ছে।
নেক্সট আমরা কি দেখবো? নেক্সট আমরা দেখবো হচ্ছে পিভড জয়েন্ট। এই পিভড জয়েন্ট কি? না একটার গোলাকার প্রান্ত আরেকটার খাদের মধ্যে থাকবে। আমাদের যে ঘাড়ে পরপর যে দুটো অস্থি রয়েছে অ্যাটলাস এবং অ্যাক্সিস, সেখানে কি হয় না অ্যাটলাসটা অ্যাক্সিসের ভেতরে থাকছে এবং এটাকে দেখুন আমরা ঘাড়টাকে ঘোরাতে পারছি, তাই তো এদিক ওদিক। তার মানে একজন আরেকজনের খাদের মধ্যে থেকে যদি এদিক ওদিক ঘুরতে পারে, কিন্তু পুরো গোল হয়ে কিন্তু ঘুরবে না। আমাদের কাঁধটা কি হচ্ছে, মাথাটা আমরা একটা কাঁধ থেকে আরেকটা কাঁধ পর্যন্ত নিতে পারি, পুরো একদম পেছন দিকে তো আমরা ঘোরাতে পারি না। তো একজন যখন আরেকজনের খাদে থেকে এরকম সাইডে আবর্তিত হতে পারবে, সেটাকে আমরা বলছি হচ্ছে পিভ জয়েন্ট। তো পিভ জয়েন্ট বুঝে গেছি আমরা যে আমাদের ঘাড়ের কাছে যে অ্যাটলাস এবং অ্যাক্সিসের অস্থিসন্ধি রয়েছে সেটা হচ্ছে পিভ জয়েন্ট। তাহলে পরপর কি দেখলাম? হিঞ্জ জয়েন্ট দেখলাম, নেক্সট দেখলাম হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট, থার্ড দেখলাম হচ্ছে গ্লাইডিং জয়েন্ট, ফোর্থ দেখলাম হচ্ছে পিভ জয়েন্ট। পরে কি আছে? নেক্সট আরো দুটো জয়েন্ট রয়েছে, একটাকে আমরা বলি কন্ডাইলয়েড জয়েন্ট এবং আরেকটা হচ্ছে স্যাডেল জয়েন্ট। কন্ডাইলয়েড জয়েন্ট মানে কি না একটার হচ্ছে কি হবে ডিম্বাকার প্রান্ত, কি বললাম একটা ডিম্বাকার প্রান্ত আরেকজনের হচ্ছে এরকম উপদণ্ডাকার প্রান্তের মধ্যে থাকে। একজনের ডিম্বাকার প্রান্ত আরেকজনের উপদণ্ডাকার প্রান্তকে কি করছে না টাচ করে থাকছে, এটা হচ্ছে কন্ডাইলয়েড জয়েন্ট। পার্থক্য কোথায়? ওক্ষেত্রে বলেছিলাম অর্ধবৃত্তাকার অংশে থাকে কিন্তু, এবং এটা গোলাকার ছিল, কিন্তু এটা হচ্ছে কি ডিম্বাকার এবং এটা হচ্ছে উপদণ্ডাকার, ঠিক আছে, তার মধ্যে খাঁজের মধ্যে থাকছে। এটা আমরা মেটাকার্পালাস ফ্যালাঞ্জেস আঙ্গুলের মধ্যে যে অস্থিগুলো দেখতে পাই হাতের এবং পায়ের আঙ্গুলের মধ্যে, সেখানে আমরা এই কন্ডাইলয়েড জয়েন্ট দেখতে পাই। কি ধরনের জয়েন্ট দেখতে পাচ্ছি না কন্ডাইলয়েড জয়েন্ট দেখতে পাচ্ছি। এবং লাস্ট যে জয়েন্ট আছে সেটাকে আমরা বলে থাকি স্যাডেল জয়েন্ট। এই স্যাডেল জয়েন্টটা কোথায় থাকে না একটা আরেকটার সাথে যদি সমকোণে থাকে সেটাকে আমরা বলি স্যাডেল জয়েন্ট। আমাদের যে বৃদ্ধাঙ্গুলি বুড়ো আঙুল, সেই বুড়ো আঙুলের অস্থিগুলোর মধ্যে দেখুন এই স্যাডেল জয়েন্ট, যেটাকে আমরা কি করতে পারছি না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে পারছি, তো এই জয়েন্টকে আমরা দেখতে পাই। তার মানে আমরা এই যে সাইনোভিয়াল জয়েন্ট পড়লাম, কি কি পড়লাম? যদি আমরা দেখি প্রথম হচ্ছে হিঞ্জ জয়েন্ট, যেখানে আমরা দেখছি একটার গোলাকার প্রান্ত আরেকটার অর্ধবৃত্তাকার প্রান্তকে টাচ করে আছে, পুনুই হাঁটু গোড়ালি এগুলোতে দেখতে পেয়েছি। সেকেন্ড আমাদের বল এন্ড সকেট জয়েন্ট দেখতে পেয়েছি, না একটার গোলাকার প্রান্ত আরেকজনের সকেটের ভেতরে বসানো থাকবে এবং পুরোটা গোল হয়ে আবর্তিত হতে পারবে, যেরকম কাঁধের অস্থিসন্ধি। থার্ড যেটা দেখেছি আমরা কি না বল এন্ড সকেটের পরে আমরা দেখেছি গ্লাইডিং জয়েন্ট, যেখানে দুজনেরই প্রান্ত হচ্ছে সমতল এবং একে অপরকে টাচ করে থাকছে, যেগুলো আমরা কার্পাল এবং টার্সালের ক্ষেত্রে দেখেছি। ফোর্থ আমরা কি দেখেছি? ফোর্থ আমরা দেখেছি হচ্ছে পিভ জয়েন্ট। এই পিভ জয়েন্টটা কি না একটার যে গোলাকার প্রান্ত আরেকটার মধ্যে আবর্তিত হতে পারছে, যেটা আমরা দেখেছি ঘাড়ের ক্ষেত্রে অ্যাটলাস এবং অ্যাক্সিসের ক্ষেত্রে। কন্ডাইলয়েড জয়েন্ট কি বললাম? একটা ডিম্বাকার প্রান্ত আরেকটার উপদণ্ডাকার প্রান্তের সঙ্গে টাচে থাকবে, সেটা হচ্ছে কন্ডাইলয়েড জয়েন্ট। এবং ফাইনালি দেখলাম যে দুজন যদি সমকোণে থাকে সেটাকে আমরা কি বলছি না স্যাডেল জয়েন্ট বলছি। এই হচ্ছে আমাদের পেশির ক্লাসিফিকেশন এবং যে বিভিন্ন রকমের জয়েন্ট রয়েছে অস্থি সন্ধি রয়েছে তার ক্লাসিফিকেশন আমরা দেখলাম। এতটা পর্যন্ত পোরশনে যদি কারোর কোনো জায়গায় ডাউট থেকে থাকে জিজ্ঞেস করে নিন, এটার পরে আমি স্কেলিটাল সিস্টেমের হাড়গুলোতে ঢুকবো। এতটা পর্যন্ত পার্টে যদি কোনো জায়গায় কারো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আশা করি সমস্যা নেই কারণ। এবার নেক্সট বিষয় হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে পড়ি মানব দেহের 206টা হাড়, ঠিক আছে? তো আজকে আমরা এই 206টা হাড়কে নিয়েই অ্যানালিসিস করব, কোথায় কটা কি হাড় থাকে, ঠিক আছে? তো নরমালি আমরা শিশুদের বডিতে দেখতে পাই 300টা হাড়, কিন্তু পরবর্তীতে বেশ কিছু হাড় ফিউজ করে যায় এবং গিয়ে আমরা দেখতে পাই হচ্ছে টোটাল 206টা হাড় আমরা অ্যাডাল্ট বডির ক্ষেত্রে দেখতে পাই। তো এই যে অ্যাডাল্ট বডিতে আমরা 206টা হাড় দেখছি, এই 206টা হাড় নিয়েই কিন্তু আমাদের কঙ্কাল তন্ত্র বা স্কেলিটাল সিস্টেম তৈরি হয়েছে। এই কঙ্কাল তন্ত্র বা স্কেলিটাল সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। কি কি না একটা পার্টকে আমরা বলে থাকি অ্যাক্সিয়াল স্কেলিটন
এবং আরেকটা পার্টকে আমরা বলে থাকি অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। কি বললাম তাহলে? একটাকে বললাম অ্যাক্সিয়াল স্কেলিটন এবং আরেকটাকে বললাম হচ্ছে আমরা অ্যাপেন্ডিকুলার স্কেলিটন। অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে কে কে আছে? অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে রয়েছে হচ্ছে আমাদের মাথার খুলি, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্রেনিয়াম। সেই মাথার খুলি বা ক্রেনিয়ামটা থাকছে আমাদের এই অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে। আর কি থাকছে? না আমাদের পিঠের শিরদাঁড়ার মধ্যে যে টুকরো টুকরো হাড়গুলো থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ভার্টিব্রি, সেই ভার্টিব্রি গুলো থাকছে। এবং সেই সঙ্গে সঙ্গে আর কি থাকছে? না আমাদের যে পাঁজর অর্থাৎ রিবস, এগুলো পড়ছে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে। তাহলে কি কি থাকলো অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে? মাথার খুলি অর্থাৎ ক্রেনিয়াম থাকলো, আমাদের ভার্টিব্রি গুলো থাকলো এবং আমাদের যে রিবস গুলো রয়েছে সেই রিবস গুলো পড়ছে হচ্ছে কি না এই অ্যাক্সিয়াল স্কেলিটনের মধ্যে। এবার প্রশ্ন তাহলে অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে কি পড়ে? অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে দুটো পার্ট পড়ে। কি কি? না একটা পার্টকে আমরা বলে থাকি গার্ডল বোন। গার্ডল বোন কোনটা? গার্ডল কি? না দুটো গার্ডল থাকে আমাদের। একটা গার্ডল থাকে কাঁধের কাছে, যেটাকে আমরা বলে থাকি পেক্টোরাল গার্ডল, এবং আরেকটা গার্ডল থাকে আমাদের হিপ পোর্শনে, যেটাকে আমরা বলি পেলভিক গার্ডল। তো এই দুটো নিয়ে হচ্ছে আমাদের গার্ডল বোন। এবং সেকেন্ড যেটা থাকে আমাদের সেটা হচ্ছে আর্মস। ঠিক আছে? আর্মস মানে তার মধ্যে ফোর আর্মস এবং হচ্ছে হেড আর্মস, মানে হচ্ছে আমাদের অগ্রবাহু এবং পশ্চাৎবাহু, হাত এবং পা দুটোই পড়ছে কি না এই আর্মস এর মধ্যে। তাহলে প্রশ্ন হচ্ছে নিশ্চয়ই এই পুরো পার্টটার মধ্যেই আমাদের সব হাড়গুলো ডিস্ট্রিবিউট হওয়ার কথা। একদম সেটাই হয়। আমাদের যে ক্রেনিয়াম রয়েছে সেই ক্রেনিয়ামের মধ্যে আমরা টোটাল দেখতে পাই কতগুলো হাড়কে? না ক্রেনিয়ামের মধ্যে আমরা দেখতে পাই 22টা হাড়কে। যে 22টা হাড়ের ডিভিশনও আমি একটু পরে পড়বো, যে 22টা হাড়ের মধ্যে ক্রেনিয়াম মানে তো পুরো মাথার খুলিটা। তো সেই 22টা হাড়ের মধ্যে 8টা থাকে আমাদের মাথা অর্থাৎ হেডে এবং 14টা থাকে আমাদের মুখে অর্থাৎ ফেসে। আমি একটু পরে এটাকে একটু ডিসকাস করছি। তো ক্রেনিয়ামে বুঝে গেলাম টোটাল 22টা হাড় থাকছে আমাদের ক্রেনিয়ামের মধ্যে। যেটা আমাদের ভার্টিব্রি রয়েছে পিঠের শিরদাঁড়া, সেটার মধ্যে থাকছে কতগুলো? না টোটাল 33টা হাড় থাকছে কোথায়? না শিরদাঁড়ার মধ্যে। তাদের ভাগগুলো আমরা দেখব। এবং যে রিবস দেখতে পাচ্ছেন সেই রিবস এর মধ্যে পাঁজরের মধ্যে চলে যায় টোটাল কতগুলো হাড়? না টোটাল চলে যায় হচ্ছে 25টা হাড়। ঠিক আছে? 22টা, 33টা এবং সেই সঙ্গে সঙ্গে হচ্ছে কটা? 25টা। উল্টো দিকে যদি আমরা আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে চলে আসি, এখানে গার্ডেলের মধ্যে থাকে হচ্ছে 6টা হাড় এবং আর্মস এর মধ্যে দুটো ভাগ বলেছি, আমাদের অগ্র মানে হাত আর পা। হাতে থাকে হচ্ছে 60খানা হাড় এবং পায়ে থাকে হচ্ছে কতগুলো? না 60খানা হাড়। ঠিক আছে? টোটাল হচ্ছে কত আমাদের? টোটাল 120 সরি আমাদের 206টা যে হাড় রয়েছে সেই 206টা হাড়ের হিসেব আমরা দেখলাম। তাহলে ক্রেনিয়ামে থাকছে 22টা, ভার্টিব্রিতে থাকছে 33টা, রিবসে থাকছে 25টা, গার্ডেলে থাকছে কতগুলো? আমাদের 6টা এবং হাতে আর পায়ে মিলিয়ে 60 টোটাল থাকছে কতগুলো? না 120টা হাড়। এবারে প্রত্যেকটা হাড়ের নাম এবং এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে দেখব। প্রথম আমরা আলোচনা করব একদম ফার্স্ট থেকে যে ক্রেনিয়াম। ক্রেনিয়ামে টোটাল আমরা হাড় দেখেছি কতগুলো? না টোটাল 22টা হাড় আমরা দেখতে পেয়েছি হচ্ছে ক্রেনিয়ামের ক্ষেত্রে। তো এই 22টার মধ্যে ভাগ আছে আমি বলেছি, তাই তো? ক্রেনিয়ামের এই 22টা হাড়ের মধ্যে আমাদের যে হেড মাথা, সেখানে থাকছে হচ্ছে কতগুলো? না 8টা হাড় এবং আমাদের যে মুখ থাকছে অর্থাৎ ফেস, সেই ফেসে থাকছে হচ্ছে 14টা হাড়। এই 14 আর 8 কটা? টোটাল 22টা। যেটা বলেছি আমি ক্রেনিয়ামে 22টা হাড় থাকে। তো এই যে হেডে আমাদের যে 8টা হাড় থাকছে সেই 8টা হাড়ের মধ্যে কি কি থাকে? না 8টা হাড়ের মধ্যে প্রথমে থাকে হচ্ছে কি না একটা থাকে হচ্ছে ফ্রন্টাল। কি বললাম? একটা থাকে হচ্ছে আমাদের ফ্রন্টাল। ফ্রন্টালের পর দুপাশে দুটো, এগুলা মাথার পোর্শনটা বলছি, দুপাশে দুটো যে হাড় থাকে সেটাকে আমরা বলে থাকি প্যারাইটাল। তাহলে একটা ফ্রন্টাল, দুপাশে থাকছে হচ্ছে কি দুটো প্যারাইটাল, দুটো থাকে হচ্ছে আমাদের টেম্পোরাল। তাহলে ফ্রন্টাল হলো, নেক্সট প্যারাইটাল হচ্ছে দুটো এবং পরবর্তীতে নেক্সট আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে টেম্পোরাল। এই টেম্পোরালও কতগুলো থাকছে? না টেম্পোরালও থাকছে হচ্ছে কটা? না দুটো। নেক্সট আমরা কি দেখছি? নেক্সট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে অক্সিপিটাল বা অক্সিপিটাল।
এই যে অক্সিপিটাল বা অক্সিপিটাল, এই অক্সিপিটাল হাড় কতগুলো থাকছে না অক্সিপিটাল থাকছে হচ্ছে সংখ্যায় আমার এক। তার সাথে সাথে আর কি থাকছে না থাকছে হচ্ছে স্ফেনয়েড এবং এথময়েড। ফ্রন্টাল একটা পড়েছো, প্যারাইটাল দুটো মানে তিনটে হলো, টেম্পোরাল দুটো মানে পাঁচটা হলো, অক্সিপিটাল একটা মানে ছটা হলো। নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের থাকছে হচ্ছে না একটা থাকছে হচ্ছে আমাদের স্ফেনয়েড এবং আরেকটা থাকছে হচ্ছে কি আমাদের এথময়েড। একটা স্ফেনয়েড এবং আরেকটা হচ্ছে এথময়েড। তো এই হচ্ছে আমাদের মাথার মধ্যে থাকা আটটা হাড়, একটা ফ্রন্টাল, দুটো প্যারাইটাল, দুটো টেম্পোরাল, একটা হচ্ছে অক্সিপিটাল, একটা স্ফেনয়েড এবং একটা এথময়েড। এই টোটাল আটটা হাড় থাকছে কোথায় না আমাদের হেড পোরশনে আমরা এই আটটা হাড়কে দেখতে পাচ্ছি। এবার এটাই আমরা যদি ফেসে চলে আসি তাহলে ফেসের 14টা হাড় কি কি, ফেসের 14টা হাড়ের মধ্যে প্রথম 6টা দুটো দুটো করে থাকে। প্রথম 6টা কি কি না প্রথমটার নাম হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলার পরে কি রয়েছে, ম্যাক্সিলার পরে রয়েছে হচ্ছে প্যালাটাইন। তাহলে কি বললাম ম্যাক্সিলা হলো, ম্যাক্সিলার পরে কি বললাম ম্যাক্সিলার পরে রয়েছে হচ্ছে প্যালাটাইন। প্যালাটাইনের পরে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে জাইগোম্যাটিক। ম্যাক্সিলা, প্যালাটাইন, জাইগোম্যাটিক। জাইগোম্যাটিকের পরে নেক্সট কি আসছে না জাইগোম্যাটিকের পরে নেক্সট আমাদের আসছে হচ্ছে নাসাল এবং নাসালের পরে আসছে হচ্ছে কি আমাদের ইনফিরিয়ার নাসাল। তাহলে নাসাল এবং তারপরে কি আসছে না ইনফিরিয়ার নাসাল আসছে। ঠিক আছে, ম্যাক্সিলা, প্যালাটাইন, জাইগোম্যাটিক, নাসাল, ইনফিরিয়ার নাসাল এবং 6 নম্বরে আসছে হচ্ছে আমাদের ল্যাক্রিমাল। এই যে 6টা আমরা দেখলাম এই 6টা হাড়ের নামের প্রত্যেকটাই দুটো দুটো করে থাকে, মানে ম্যাক্সিলা দুটো, প্যালাটাইন দুটো, জাইগোম্যাটিক দুটো, নাসাল দুটো, ইনফিরিয়ার নাসাল দুটো এবং ল্যাক্রিমালও হচ্ছে দুটো। তার সাথে সাথে আর কি থাকে, এটার সাথে সাথে একটা থাকে হচ্ছে আমাদের ভোমার এবং আরেকটা হচ্ছে আমাদের যে লোয়ার জ থাকে সেই লোয়ার জটা পড়ছে হচ্ছে কার মধ্যে না লোয়ার জটা পড়ছে হচ্ছে আমাদের এই একটাই হাড়ের মধ্যে, যেটা হচ্ছে আমরা দেখতে পাই ফেসের মধ্যে। তাহলে প্রথম 6টা যদি দুটো করে থাকে 6 দুগুণে 12টা, লাস্ট ভোমার একটা 13টা এবং লোয়ার জ একটা 14টা। তো এই হচ্ছে আমাদের হেডের 8টা হাড় এবং ফেসের 14টা হাড়। 14 এবং 8 টোটাল আমরা পেলাম কতগুলো হাড় না যে 22টা হাড় রয়েছে, যেটা আমাদের পড়ছে কোন পোরশনে না ক্রেনিয়াম পোরশনের মধ্যে পড়ছে। এবার ক্রেনিয়ামের পরে আমরা নেক্সট কি পড়েছিলাম, নেক্সট পড়েছিলাম হচ্ছে আমরা ভার্টিব্রি, যেটা আমাদের ভার্টিব্রাল কলাম, পিঠের যে শিরদাঁড়া দেখতে পাচ্ছ তার ভেতরে থাকছে। তো ভার্টিব্রি টোটাল পড়েছিলাম আমরা কটা সংখ্যায় না ভার্টিব্রি টোটাল আমরা পড়েছিলাম সংখ্যায় 33টা। কি কি নামের থাকে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং কক্সিজিয়াল। এই 5টা নামের আমরা ভার্টিব্রি দেখতে পাই। কি কি বলেছি, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং হচ্ছে কক্সিজিয়াল। কিভাবে থাকে হিসেব 7, 12, 5, 5, 4, অর্থাৎ সার্ভাইকাল থাকছে 7টা, থোরাসিক থাকছে 12টা, লাম্বার 5টা, স্যাক্রাল 5টা এবং কক্সিজিয়াল হচ্ছে কটা না 4টে। সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এবং হচ্ছে কক্সিজিয়াল, এই হচ্ছে আমাদের যে ভার্টিব্রি সেটা। টোটাল যদি প্লাস করি আমরা কি দেখতে পাচ্ছি 33 খানা বোনস আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমাদের ক্রেনিয়ামে 22টা হয়ে গেল এবং ভার্টিব্রির মধ্যে টোটাল আমরা কতগুলো হাড় পেলাম না টোটাল আমরা দেখে নিলাম হচ্ছে 33টা বোনস। থার্ড কি ছিল আমাদের রিবস ছিল, তাই তো। এবার আমরা যদি রিবস গুলোর মধ্যে আসি, রিবস গুলোকে নিয়ে যদি আমরা আলাদা করে আলোচনা করি তাহলে আমরা রিবস এর মধ্যে কি কি দেখতে পাবো না টোটাল 25টা বোনস আমি বলেছি যে আমাদের রিবস এর মধ্যে কি থাকে না টোটাল 25 খানা বোন থাকছে। এবার এই 25টা বোনের মধ্যে কি হয় না এই যে পেছনে যে থোরাসিকটা দেখেছিলাম 7টা, এই যে থোরাসিকে যে 7টা বোন আমরা দেখতে পেয়েছিলাম, তো এই থোরাসিক থেকেই কি হয় একটা করে বোন বেরিয়ে আসে এবং এসে সামনে বুকের মাঝখানে থাকে হচ্ছে একটা মোটা হাড় যেটাকে আমরা বলে থাকি স্টারনাম, সেই স্টারনামের সঙ্গে যুক্ত হয়। কটা বললাম 7টা, মানে এদিকে একটা, সেকেন্ড কি দেখবো আমি না 2টো, 3টে,
4টে, 5টা, 6টা এবং হচ্ছে 7টা। মানে পেছনে থোরাসিক থেকে বেরোচ্ছে, বেরিয়ে সামনে এসে মিলছে। তাহলে এদিকে যদি 7টা হয়, এদিকেও 7টা থাকবে। তার মানে 7 7 টোটাল 14টা যে আমাদের বোনস রয়েছে, এই সমস্ত বোনস গুলোকেই আমরা দেখতে পাচ্ছি যে এরা পেছনে থোরাসিক থেকে বেরোচ্ছে এবং বুকের মাঝখানে যে স্টারনাম রয়েছে, সেই স্টারনামটার সঙ্গে এসে মিলিত হচ্ছে। যেহেতু এই 14টা হাড় সরাসরি এসে স্টারনামের সঙ্গে মিলিত হয়, সেই জন্য এগুলোকে আমরা বলে থাকি ট্রু রিবস। কি বলছি এগুলোকে আমরা বলছি ট্রু রিবস। ঠিক আছে, ট্রু রিবস এর পর নেক্সট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ফলস রিবস। ফলস রিবস কটা থাকে? এদিকে থাকে হচ্ছে 3টে এবং এদিকেও থাকে হচ্ছে কটা? 3টে। তার মানে টোটাল 6টা রিব থাকছে কি ফলস রিবস। কেন ফলস বলছি? কারণ এরা এসে স্টারনামের সঙ্গে মেলে না। কি করে? এসে 7 নম্বর যে থোরাসিক আছে, সেই লাস্ট 7 নম্বর যে ট্রু রিবস আছে, সেই লাস্ট ট্রু রিবটার সাথে মিলিত হয়ে যায়। সেই জন্য এগুলোকে আমরা বলছি কি ফলস রিবস। তার মানে 6টা আমাদের কি থাকছে না, 6টা থাকছে হচ্ছে আমাদের ফলস রিবস। কেন ফলস রিবস বলছি? কারণ এরা সরাসরি স্টারনামের সাথে এসে না মিলিত হয়ে এসে মিলিত হচ্ছে আমাদের যে লাস্ট ট্রু রিব আছে তার সঙ্গে। এবং নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে এদিকে হচ্ছে দুটো এবং এদিকে দুটো, এদেরকে আমরা বলছি ফ্লোটিং রিবস। কেন ফ্লোটিং রিবস বলছি? কারণ এরা সামনে না স্টারনামের সঙ্গে মিলিত হয়, না লাস্ট ট্রু রিবস এর সাথে মিলিত হয়। এরা কি হয়? ভাসমান অবস্থায় থাকে, ভেসে ভেসে থাকে। সেই জন্য এই 4টে রিবকে আমরা কি বলছি না, এগুলোকে আমরা বলছি ফ্লোটিং রিবস। তার মানে এটা পেছন থেকেই তৈরি হচ্ছে। আমাদের যে থোরাসিক থেকে আমরা পাচ্ছি, সে পেছন দিক থেকেই তৈরি হচ্ছে, কিন্তু তৈরি হওয়ার পরে সরাসরি এসে কারোর সাথে মিলিত না হয়ে ভাসমান অবস্থায় থাকছে। সেজন্য এদেরকে আমরা বলছি কি না ফ্লোটিং রিবস বলছি। তার মানে প্রথম 7 জোড়া যে রিবস রয়েছে, তারা যেহেতু সরাসরি বুকের মাঝখানের হাড় স্টারনামের সাথে এসে মিলছে, তাই নাম হচ্ছে ট্রু রিবস। তার পরের 6টা কি হচ্ছে না, যে 3 জোড়া রয়েছে তারা সরাসরি এসে স্টারনামের সঙ্গে না মিলে মিলছে 7 নম্বর যে ট্রু রিবস আছে তার সঙ্গে, তাই এটাকে আমরা বলছি ফলস রিবস। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে 4টে যারা পেছন থেকে তৈরি তো হচ্ছে ভার্টিব্রি থেকে, কিন্তু সামনে এসে কারোর সাথে মিলিত না হয়ে ভাসমান অবস্থায় থাকছে, এগুলোকে আমরা বলছি হচ্ছে ফ্লোটিং রিবস। তাহলে 14 আর 6 20 আর 4 কটা হলো 24। কিন্তু আপনাদের মনে হচ্ছে আমি তো বলেছি রিবস এর মধ্যে 25টা হাড় থাকে, সেই 25 নম্বর হাড় কোনটা? এই যে বুকের মাঝখানে স্টারনাম আছে, সেটাকে তো কারোর সঙ্গে আমরা ধরিনি, তো সেই স্টারনামটা হচ্ছে একটা বোন। তার মানে 24 আর 1 হয়ে গেল হচ্ছে 25টা বোন। এগুলো হচ্ছে কি না, এগুলো পড়ছে হচ্ছে আমাদের যে রিব পোরশন রয়েছে, রিব কেজ, সেই রিব কেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার মানে ক্রেনিয়ামের যে 22টা হাড় সেটা আমাদের দেখা হয়ে গেছে। নেক্সট আমাদের যেটা হচ্ছে বলতে পারি ভার্টিব্রি, তার 33টা বোনস দেখা হয়ে গেছে। এবং নেক্সট রিব কেজের যে 25টা বোনস রয়েছে সেগুলো আমাদের দেখা হয়ে গেছে। তার মানে যেটা অ্যাক্সিয়াল স্কেলিটন ছিল, সেই অ্যাক্সিয়াল স্কেলিটনের ভেতরে যা যা রয়েছে সেই পোরশন গুলোকে কিন্তু আমরা দেখে ফেলেছি। ঠিক আছে, এতটা পর্যন্ত পোরশনে যদি কোথাও ডাউট থাকে জিজ্ঞেস করতে পারে, যতটা বললাম তার মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে ম্যাম। ঠিক আছে, এবার আমরা নেক্সট কিসে আসবো? নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে। তো এই অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের মধ্যে আমরা কি দেখতে পেয়েছি না, দুটো বিষয়কে আমরা দেখতে পেয়েছি। এক আমরা দেখেছি গার্ডেল পোরশন, যেটা আমি বলে দিয়েছি যে কাঁধের একটা থাকে পেক্টোরাল গার্ডেল আর হিপ পোরশনের থাকে হচ্ছে পেলভিক গার্ডেল, এটা তো গার্ডেল পোরশন গেল। সেকেন্ড যে পোরশনটা থাকে সেটা হচ্ছে কি আমাদের আর্মস থাকে, তাই তো? আর্মসও দু রকমের, হাত এবং পা। যদি আমরা হাতের হাড়গুলোকে নিয়ে আগে আলোচনা করি, তো হাতের এই যে আমাদের একটা মোটা পোরশন রয়েছে, তাই তো? সেই মোটা যদি কোনোই হয় আমাদের হাতের এই যে ওপরের যে মোটা হাড়টা, এই হাড়টাকে আমরা বলে থাকি হচ্ছে হিউমেরাস। ঠিক আছে, তার মানে প্রথম আমরা যে হাড়টা দেখতে পাচ্ছি হাতের ক্ষেত্রে, সেটাকে আমরা কি বলছি না, সেটাকে আমরা বলছি হচ্ছে হিউমেরাস। হিউমেরাস কথা আসছে সংখ্যায়, সংখ্যায় থাকছে হচ্ছে একটা, থাকছে হচ্ছে হিউমেরাস। এবার হাতে যে এই পোরশন, এই পোরশনটাতে দুটো হাড় থাকে। ঠিক আছে, কি কি হাড় না, একটাকে আমরা বলে থাকি হচ্ছে
রেডিয়াস, তাহলে রেডিয়াস থাকছে হচ্ছে কটা সংখ্যায়, রেডিয়াস থাকছে হচ্ছে একটা, এবং আরেকটা থাকছে হচ্ছে আমাদের আলনা, এই আলনাও থাকছে কটা না একটা। তার মানে এই মোটা জায়গাটাতে বলেছি হচ্ছে হিউমেরাস, এবং নিচে এই যে পোর্শনটা রয়েছে হাতে, এখানে দুটো হাড় দেখতে পেলাম, একটা হচ্ছে রেডিয়াস এবং আরেকটা হচ্ছে আলনা, তিনটে হাড় দেখতে পেলাম। নেক্সট কি আছে, হাতের যে কবজির জায়গা, সেই কবজির জায়গাতে টুকরো টুকরো আটখানা হাড় থাকে, এই হাড়গুলোকেই আমরা বলে থাকি হচ্ছে কার্পাল। একটু আগে বলছিলাম না যে কার্পাল আর টার্সাল কি বলবো, এই কার্পাল হচ্ছে হাতের কবজির মধ্যে যে হাড়গুলো থাকে। এবার কবজির হাড়গুলো কি একজন আরেকজনকে এরকম টাচ করে রয়েছে, এই ধরলাম একটা সারফেস, এই আরেকটা সারফেস, এই আরেকটা সারফেস, সেজন্য এটাকে আমি গ্লাইডিং জয়েন্টের মধ্যে দেখিয়েছিলাম, বলেছিলাম কি যে দুটো হাড়ের সমতল প্রান্ত কি করছে না একে অপরকে টাচ করে থাকছে, ঠিক আছে। তাহলে কার্পাল যেটা আমরা দেখলাম, সেই কার্পালের সংখ্যা কটা বললাম না 8টা হাড় আমরা দেখতে পাচ্ছি কার্পালের মধ্যে। নেক্সট কি আছে আমাদের মেটাকার্পাল। মেটাকার্পাল কোন জায়গাটা, হাতের যে আমাদের পাতা, এই যে কবজিটা ছিল, কবজি থেকে আমরা আঙুলের দিকটাতে এগোচ্ছি, এর ভেতর থেকে যে হাড়গুলো আমরা দেখতে পাচ্ছি, সেই হাড়গুলোকে আমরা বলছি হচ্ছে মেটাকার্পাল। কি বলছি, সেই হাড়গুলোকে আমরা বলছি হচ্ছে মেটাকার্পাল। এই যে মেটাকার্পাল আমরা দেখছি, সেই মেটাকার্পাল সংখ্যায় কটা থাকে না, মেটাকার্পাল থাকে হচ্ছে সংখ্যায় 5টা। এবং যে হাতের আঙুলগুলো রয়েছে, যেগুলোকে আমরা বলছি হচ্ছে ফ্যালাঞ্জেস, এই আঙুলের ভেতরে যে অস্থিগুলো থাকে সেগুলোকে আমরা বলছি ফ্যালাঞ্জেস। এই ফ্যালাঞ্জেস কতগুলো থাকে, ফ্যালাঞ্জেস থাকে হচ্ছে টোটাল 14টা। তাহলে একটা হাতের মধ্যে একটা থাকছে আমাদের হিউমেরাস, একটা থাকছে রেডিয়াস, একটা থাকছে আলনা, 8টা থাকছে কার্পাল, 5টা থাকছে মেটাকার্পাল, এবং 14খানা থাকছে হচ্ছে আমাদের ফ্যালাঞ্জেস। তার মানে এই একটা হাতে টোটাল যোগ করলে বুঝে যাবেন যে এখানে টোটাল কতগুলো হাড় থাকছে, 30টা হাড় থাকছে। তাহলে একটা হাতে যদি আমাদের 30টা হাড় থাকে, তাহলে দুটো হাত মিলিয়ে কত থাকবে, 30 30 60খানা হাড় থাকবে। সেজন্যই আমি বলেছিলাম কি আমাদের যে আর্মস রয়েছে তার মধ্যে যে 4 আর্মস রয়েছে হাত, তার মধ্যে কি থাকছে টোটাল 60খানা হাড় আমরা দেখতে পাচ্ছি। এবার হাত ছেড়ে যদি আমরা পায়ের ক্ষেত্রে আসি, তো পায়ের ক্ষেত্রে কি দেখবো, অ্যারেঞ্জমেন্ট গুলো খানিকটা একই রকম, কিছুটা মিল পাবেন হাতের সাথে পায়ে। পায়ের ক্ষেত্রে আমাদের যে থাই বোন, ঠিক আছে, থাই, সেই থাইতে যে মোটা হাড়টা থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ফিমার। মনে রাখবেন, এই যে ফিমারটা আমরা পাচ্ছি পায়ের থাইতে, এই ফিমারটা হচ্ছে আমাদের বডির সবথেকে বড় বোন এবং সবথেকে হচ্ছে স্ট্রংগেস্ট বোন, ঠিক আছে, হচ্ছে ফিমার। তাহলে একটা পেলাম হচ্ছে আমরা ফিমার। এবার হাঁটুর নিচের পোর্শন, পায়ের নিচের পোর্শনটাতে যদি আমরা আসি, হাতে যেরকম ওই নিচের পোর্শনে দুটো হাড় ছিল, পায়ের ক্ষেত্রেও দুটো হাড়ই আমরা দেখতে পাই। কি কি দেখতে পাই না, একটা হাড়কে আমরা বলে থাকি হচ্ছে টিবিয়া, এবং আরেকটা হাড়কে আমরা বলে থাকি হচ্ছে ফিবিউলা। কি বললাম, একটা হাড় হচ্ছে আমাদের টিবিয়া এবং আরেকটা হচ্ছে ফিবিউলা। টিবিয়াও থাকে হচ্ছে আমাদের একটা, এবং যে ফিবিউলা রয়েছে সেই ফিবিউলাও থাকছে হচ্ছে কতগুলো আমাদের একটা। নেক্সট কি আছে, নেক্সট আসছে হচ্ছে আমাদের একটা থাকছে হচ্ছে প্যাটেলা। কেউ বলতে পারবেন এই প্যাটেলাটা কোন জায়গাটাকে বলে, প্যাটেলা কোন হাড়টা বলতে পারবেন কেউ, পায়ে বলছি, উপরে ফিমার, নিচে টিবিয়া আর ফিবিউলা হলো, প্যাটেলা কোন জায়গাটা, হাঁটুর জায়গার যে বোনটা থাকে সেটা হচ্ছে প্যাটেলা। নেক্সট কি রয়েছে, নেক্সট থাকছে হচ্ছে সেই একই রকম ভাবে পায়ের ক্ষেত্রে থাকছে হচ্ছে টার্সাল। কে থাকছে পায়ের ক্ষেত্রে, টার্সাল। কোন জায়গাটা টার্সাল, হাতে যেরকম কবজি ছিল এবং পায়ের ক্ষেত্রে হচ্ছে কি না আমাদের যে একদম মানে ওই বলতে পারেন পায়ের পাতার সঙ্গে যে জয়েন্টের জায়গাটা রয়েছে, সেই জায়গায় থাকছে হচ্ছে টার্সাল। সংখ্যায় কতগুলো থাকছে, টার্সাল সংখ্যায় থাকছে হচ্ছে 8টা। ঠিক একই রকম ভাবে আমরা হাতে যেরকম আঙুলের দিকে এগিয়েছিলাম, পায়েরও আঙুলের দিকে এগোবো। এই আঙুলের দিকে এগোলে যে হাড়গুলোকে আমরা দেখতে পাই, সেই হাড়গুলোকে আমরা বলে থাকি হচ্ছে মেটাটার্সাল। কি বলছি সেটাকে আমরা, এগুলোকে আমরা বলছি হচ্ছে মেটাটার্সাল। মানে কার্পালের সাথে তুলনা করে এগুলোকে বলা হচ্ছে। কটা থাকে, ওরই মতন 5টা থাকে। এবং আঙুলগুলোর মধ্যে যে হাড় থাকে, সেই আঙুলের ভেতরে থাকা হাড়গুলোকে আমরা বলে থাকি হচ্ছে ফ্যালাঞ্জেস। এবং এই ফ্যালাঞ্জেসও কতগুলো থাকে না 14টাই থেকে থাকে। তার মানে পায়ের হাড়গুলোকেও আমরা যদি যোগ করি আমরা 30টা হাড়ই পাচ্ছি।
তাহলে একটা পায়ে যদি 30টা হাড় থাকে আর একটা পায়েও 30টা হাড়, তার মানে 30 আমার কটা হাড় হয়ে গেল? না 60খানা হাড় আমরা দেখতে পেলাম। তাহলে প্রশ্ন হচ্ছে যে এতটা যখন আলোচনা এগিয়েছে আপনারা বুঝে গেলেন যে কতগুলো হাড়ের হিসেব আমরা এখনো পর্যন্ত পেলাম। কতগুলো পেলাম? না প্রথমত আমরা হাত আর পাকে নিয়ে যদি দেখি, দুটো হাত মিলিয়ে আমরা পেয়েছি 60টা হাড় এবং দুটো পা মিলিয়ে পেয়েছি 60টা হাড়। তার মানে হাত আর পা মিলিয়েই টোটাল 60 কতগুলো হাড় হয়ে যাচ্ছে? না 120খানা হাড় কিন্তু হয়েই গেল। তার সঙ্গে সঙ্গে আর কি দেখতে পাওয়া যাচ্ছে? তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি আমাদের যে মাথার ক্রেনিয়াম তাতে 22টা, তারপরে ছিল হচ্ছে কি আমাদের রিবস তার মধ্যে 25টা এবং ভার্টিব্রি তার মধ্যে 33টা। ওগুলোকে যোগ করলে টোটাল দেখবেন 80টা হাড় হচ্ছে। তাহলে 120 এবং 80কে যদি আমরা যোগ করে দিই টোটাল হাড়ের সংখ্যা আমাদের কতগুলো হয়ে গেল? না টোটাল হাড় হয়ে গেল হচ্ছে আমাদের 200টা। কিন্তু আমাদের বডিতে মোট হাড় কতগুলো আছে? 206টা আছে। তার মানে আর 6টা হাড়ের হিসেব আমাদেরকে জানতে হবে। যেই 6টা হাড় কোথায় থাকে? না আমাদের যে গার্ডেল গুলো থাকে সেই গার্ডেলের মধ্যে থাকে। কোন কোন গার্ডেল? একটা হচ্ছে আমাদের পেক্টোরাল গার্ডেল এবং আরেকটা হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল। যদি আমরা পেক্টোরাল গার্ডেল বলি অর্থাৎ কাঁধের জায়গাটাতে আসি, দেখবেন কাঁধের পেছনের দিকে এরকম পাঁজরের মতন দুটো জায়গা থাকে এবং গলার, যেটাকে আমরা কণ্ঠাস্থি বলে থাকি, গলা থেকে দুটো কলার বোন গিয়ে কি করে? না এই পেছনের যে পাঁজরের মতন হাড় সেটাকে সাপোর্ট দেয়। এই যে দুটো পাঁজরের মতন হাড় রয়েছে এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি? স্ক্যাপিউলা। কি বলছি? এগুলোকে আমরা বলছি কি? স্ক্যাপিউলা। তাহলে স্ক্যাপিউলা করা থাকছে এদিকে একটা এদিকে একটা কাঁধের জায়গাটা। তাহলে এই যে স্ক্যাপিউলার সংখ্যা তাহলে দুটো থাকছে। আর গলার এই যে কলার বোন যেটা গিয়ে কি করছে? না আমাদের এই যে স্ক্যাপিউলা সেটাকে সাপোর্ট দিচ্ছে, এগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ক্লেভিকল। কি বলছি? এগুলোকে আমরা বলছি হচ্ছে ক্লেভিকল। তার মানে দুটো থাকছে ক্লেভিকল এবং দুটো থাকছে হচ্ছে স্ক্যাপিউলা। তার মানে দুটো দুটো 4টে হয়ে গেল। তার মানে 6টা বোন বাকি ছিল, তার মধ্যে আরো যে 4টে বোন, সেই 4টে বোন আমরা পেয়ে গেলাম। আরেকটা কথা মনে রাখবেন, এই যে ক্লেভিকল, এই ক্লেভিকলটাকে অনেক সময় বিউটি বোনও বলা হয়ে থাকে। ঠিক আছে? ক্লেভিকলকে কি বলা হচ্ছে? না বিউটি বোনও অনেক সময় বলা হয়ে থাকে। এটা কার গেল? এটা গেল হচ্ছে আমাদের পেক্টোরাল গার্ডেল। এবার পেক্টোরাল গার্ডেলের পরে নেক্সট আমাদের আর দুটো হাড়ের হিসেব বাকি রয়েছে, যেটা হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল। হিপ পোরশনটাতে থাকে হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল। এবং এই যে পেলভিক গার্ডেল হিপ বোনে কি রয়েছে? এদিকে রয়েছে হচ্ছে কি একটা বোন এবং এদিকে থাকছে হচ্ছে একটা বোন। এবার এই বোনের মধ্যেও ভাগ রয়েছে, 3টে ভাগ। এটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। এই যে চেয়ারে বসার মতন জায়গা উপর থেকে নেমে আসছে এটাকে বলছি ইলিয়াম। মাঝখানে যে বড় জায়গা ইসচিয়াম এবং নিচে এই যে জয়েন্ট করছে হাড় দুটো এসে এই জায়গাটাকে বলছি পিউবিস। এটা কিন্তু আলাদা হাড় নয়, এটা এই যে আমাদের পেলভিক গার্ডেলের দুটো বোন পেলাম আমরা, লেফট সাইডে একটা রাইট সাইডে একটা, সেটারই 3টে পার্ট। উপরে কিছুটা পোরশন কোমর থেকে যে নেমেছে চেয়ারে বসার মতন জায়গা সেটাকে আমরা বলছি হচ্ছে ইলিয়াম। মাঝখানে পুরো বসার জায়গাটা হচ্ছে ইসচিয়াম এবং যে জায়গাটাতে এসে পিউবিক রিজিয়নে জয়েন করছে সেটাকে আমরা বলছি হচ্ছে পিউবিস। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে এই যে ইলিয়াম ইসচিয়াম পিউবিস এখানে এসে মিশলো, পায়ের ফিমারটা অর্থাৎ যে থাই বোন, সেই থাইগুলো তো এই জায়গাটাতেই কানেক্ট থাকে, তাই না? তো মনে রাখবেন এই যে ইলিয়াম ইসচিয়াম পিউবিসের সংযোগস্থলে যে জায়গাটাতে আমার পায়ের ফিমার অর্থাৎ থাইগুলো কানেক্টেড থাকছে সেই গর্ত বা গহ্বরটাকে আমরা বলে থাকি অ্যাসিটাবুলাম। কি বললাম? সেই গর্ত বা গহ্বরটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাসিটাবুলাম। এবং মাথায় রাখবেন যে এইখানে যেরকম আমরা দেখছি যে হিপ বোনের সাথে ফিমারটা জয়েন্ট রয়েছে, ঠিক একই রকম ভাবে একটু আগে আমরা যে স্ক্যাপিউলা আর ক্লেভিকল এঁকেছিলাম তাদের সংযোগস্থলেও কি হচ্ছে? হাতগুলো যুক্ত থাকছে। তো হাতগুলো এই যে গর্ত বা গহ্বরের মধ্যে যুক্ত থাকে সেই গর্ত বা গহ্বর গুলোকে আমরা বলে থাকি গ্লিনয়েড ক্যাভিটি। কি বলছি? সেই গর্ত বা গহ্বর গুলোকে আমরা বলছি হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। তার মানে আমাদের ক্লেভিকল এবং স্ক্যাপিউলা অর্থাৎ পেক্টোরাল গার্ডেলের সাথে হাতটা যে গহ্বরের সাহায্যে যুক্ত থাকছে সেটা হচ্ছে গ্লিনয়েড ক্যাভিটি। এবং একই রকম ভাবে আমাদের ইলিয়াম ইসচিয়াম পিউবিসের সংযোগস্থলে অর্থাৎ যেখানে পেলভিক গার্ডেলটা শেষ হচ্ছে
সেখানে ফিমারটা যে গর্ত বা গহ্বরের সাহায্যে যুক্ত থাকছে সেটাকে আমরা কি বলছি না অ্যাসিটাবুলাম বলছি। এতটা পর্যন্ত যে পড়ালাম কোনো ডাউট আছে কারণ? ম্যাম পেলভিক গার্ডেনটা একটু বলবেন? পেলভিক গার্ডেন হচ্ছে আমাদের যে হিপ পোরশন, সেই পুরো হিপ পোরশনটাকেই আমরা বলে থাকি হচ্ছে পেলভিক গার্ডেন। যেই হিপ পোরশনে দু সাইডে দুটো বোন আমরা দেখতে পাই এবং প্রত্যেকটা বোনেরই চেয়ারে আমরা যখন বসি চেয়ারের পেছনের দিকে কি একটা উঁচু জায়গা থাকে, তো এই পেলভিক গার্ডেনের হিপ বোনটারও পেছনে যে উঁচু জায়গাটা থাকে সেটা হচ্ছে ইলিয়াম। চেয়ারে যে বসার জায়গাটা থাকে ওই হিপ বোনে বসার জায়গাটাকে বলি আমরা ইসচিয়াম। এবং যখন এই বোনটা এসে পিউবিক রিজিয়নে মিট করছে সেই লাস্ট পার্টটাকে আমরা বলছি হচ্ছে পিউবিস। ঠিক আছে, ক্লিয়ার এবার? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আজকে এতটা পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী পার্ট থেকে কন্টিনিউ করব। ঠিক আছে?